অতিথি, তার সঙ্গে আমরা একটু পরিচয় হই এবং আমরা মূল গল্পে যাচ্ছি। আপনি আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম সোহেলি সুলতানা শান্তা। আচ্ছা, সোহেলি সুলতানা শান্তা। তাহলে আমরা শান্তা হিসেবে আপনাকে ডাকছি। ওকে, আজকের গল্পটি প্রচারিত হবার আগে আমরা আমাদের শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই গল্প যিনি এখানে বলতে এসছেন শান্তা, শান্তার অভিযোগগুলো আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং শান্তা আজকে যে কথাগুলো বলবে সেগুলো শান্তার সম্পূর্ণ নিজস্ব কথা। এবিসি রেডিও এটি নিরপেক্ষভাবে প্রচার করছে এবং শুধুমাত্র শান্তা না, শান্তার গল্পের শেষের দিকে শান্তাকে নিয়ে যারা আদালতে শরণাপন্ন হয়েছেন তাদের কথাও আমরা শুনব এবং গল্পের শেষে গিয়ে আমরা ব্যাপারটি আদালতের কাছেই ছেড়ে দেব এবং আমরা অপেক্ষায় থাকব আদালত কি রায় দেয় সেটার জন্য। চলুন আমরা গল্পে ফিরে যাই। শান্তা, আপনি তো আমাদের হ্যালো 8920 শোনেন। জি। কত পর্ব শুনেছেন এই পর্যন্ত? এই পর্যন্ত চারটা শুনেছেন। আচ্ছা, কিছু বেসিক নিয়ম আছে আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু চারটা আপনি শুনেছেন। আপনার বয়সটা কি আমাদের শ্রোতাদেরকে একটু বলা যাবে? অবশ্যই। আমার বয়স বর্তমানে 28 চলছে। শান্তার বয়স বর্তমানে 28। শান্তা কোথায় থাকেন? আমি বর্তমানে পুরান ঢাকায় থাকি। শান্তা পুরান ঢাকাতে থাকে, শান্তার বয়স বর্তমানে 28। আপনার লেখাপড়া বা কোয়ালিফিকেশনটা যদি একটু আমাকে বলতেন। আমি মাস্টার্স কমপ্লিট করা। মাস্টার্স কমপ্লিট করেছেন কোথা থেকে? ইডেন থেকে। ওকে, ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে শান্তা, যার বয়স 28 এবং যে পুরান ঢাকা থেকে এসছে সে তার জীবনের গল্প আজকে এখানে বলতে চায়। চলুন শান্তা, শুরু করা যাক। কোথা থেকে শুরু করতে চান? ছোট থেকে শুরু করব। জি প্লিজ। আমি যখন ক্লাস 3 পড়ি তখন থেকে বুঝতে পারি যে আমার বাবা ছিল একজন খ্রিস্টান, আমার আম্মু ছিল মুসলমান। বাবা আম্মুকে অনেক ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার পর মুসলমান হয়ে যায়। দেখা গেছে আমার ফ্যামিলির যে প্রবলেমটা হতো এই ধর্মের ব্যাপারটাই ছিল মানে সবচেয়ে বড় সমস্যা। আমার দাদি আমাকে নিয়ে যাচ্ছে চার্চে আর আমার আম্মু আমাকে বাসায় কোরআন শিক্ষা দেওয়াচ্ছে। এমন আমার কাছে তখন ওটা বোঝার উপায় ছিল না কোনটা সঠিক কোনটা ঠিক। দুটাই আমার কাছে ভালো লাগতো, কারণ আমার দাদিও আমাকে অসম্ভব ভালোবাসতো, আমার আম্মু আমাকে অসম্ভব ভালোবাসে। আমার বাবা সে বাইরে চলে যায়, ওখান থেকে আসার পরে আমার আবার ছোট একটা বোন হয়। কয় ভাই বোন ছিলেন আপনি? আমরা 3 বোন। 3 বোন ছিলেন, আপনি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। ওকে। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসতো, আমাকেও বাসতো, আমার 2 বোনকেও অনেক ভালোবাসতো। ন্যাচারালি সে বাইরে থাকতো, তার মাকে বেশি পাইছি কিন্তু বাবাকে পেতাম কম। আচ্ছা, বাবাকে আপনি পেতেন কম, এই জন্য বাবার আদরটাকে বেশি মূল্যায়ন লাগতো। তারপর আমার আব্বুর অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা। অস্ট্রেলিয়া চলে যাওয়ার 6 দিন আগে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা হয়, বাড়িতে আগুন লেগে যায়। আমার আব্বু সেই আগুনে পুড়ে যায়। 6 দিন ঢাকা মেডিকেলে ছিল, থাকার পরে সে মারা যায়। আমার বাবা ছিল, আমাদের লাইফ ছিল অন্যরকম, খুবই আনন্দ। যেটা কি বলবো, বলে না যে রাজকুমারীরা যেভাবে রাখে, আমরা 3 বোন কোনো কষ্ট করি নাই বাবা থাকা অবস্থায়। কোনো কষ্ট কি জিনিস এটাই জানতাম না, কারণ যা চেতাম তার আগেই দিয়ে দিত। আমার আব্বু খুব মানে ভালো মানুষ ছিল। আমরা এখন যখন বড় হওয়ার পরে গেছি তারা বলে, হ্যাঁ টমাসের মেয়ে তুমি, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, অনেক ছোটবেলা দেখছি, কিন্তু টমাস অনেক ভালো ছিল। আমার বাবার খ্রিস্টান নাম ছিল টমাস হার্নি আর মুসলমান নাম ছিল ইকবাল আহমেদ। টমাস হার্নি ছিল তার খ্রিস্টান নাম এবং ইকবাল আহমেদ ছিল তার মুসলমান নাম, এবং সে আগুনে পুড়ে মারা গেলেন। তারপর থেকে আপনার মেমোরিতে অল্প অল্প কাজ করে এবং আমার তখন থেকে আমি আমার আম্মুর যে কষ্টগুলো ওগুলো দেখে এবং অনুভব করতে পারি। জি নিঃসন্দেহে। চলুন আমরা গল্পে যাই। তখন বাবা মারা যায়, ন্যাচারালি আমার কাকা দেখা গেছে সে আরেক ধর্মের, আমরা আরেক ধর্মের। খাওয়া দাওয়াতে যতটা প্রবলেম করতো না, আমার আম্মুকে অন্যভাবে টর্চার গুলো করতো। যেমন আমার ছোট বোনকে দুধ দিত না, মানে অনেক কষ্ট করতো। আমাকে একটু বলেন তো যে আপনারা তাহলে কোথায় থাকতেন? যে আপনার দাদির বাড়িতেই থাকতেন? হ্যাঁ, তখন আমার দাদির বাড়িতেই ছিলাম। দাদির বাড়িতে থাকতেন, আপনার মা ছিল মুসলমান এবং আপনারা মুসলমান এবং তারা সবাই খ্রিস্টান, মানে 2 ধর্মের লোকজন একই বাড়িতে ছিল। কোনো সমস্যা হতো না? সমস্যাটা হচ্ছে কি, আমাদের বাড়িতে যে কাকারা থাকতো ও পাশে আর আমরা থাকতাম এ পাশে, কিন্তু মাঝখানে ওঠান। ওকে, তার মানে একই জায়গায় থাকলেও একটা দূরত্ব ছিল, একটা ডিস্টেন্স ছিল। হ্যাঁ, তারপর দেখা যেত রেজাল্ট কার্ড আসতো, যখন সিগনেচার করতে দেওয়া হইতো, আমার যেহেতু কাকাই আমার গার্জিয়ান, এখন আমার আম্মু প্রাধান্যতা ছিল না, তখন দেখা যেত ইসলাম ধর্মের যখনই রেজাল্ট আসতো তখনই খুব বেদম মারা হতো। আমাকেও মারতো, আমার ছোট বোনটাকেও মারতো। ইসলাম ধর্মে মানে ওই মানে মার্ক আসে না, মার্কে বলে কি 40-50, যদি 60 উঠতো, 60 কেন উঠছে, এটা তো 60 উঠছে, তোমার অঙ্কে কেন খারাপ আসছে। মানে ইসলাম শিক্ষা সাবজেক্ট আপনারা নিয়েছিলেন, ইসলাম শিক্ষায় যখন বেশি মার্কস আসতো তখন আপনাকে বেদম প্রহার করতো। এটা আমার আম্মু কোনোভাবে মানতো না। ডিরেক্টলি কি বলতো যে এই সাবজেক্ট নিয়ে পড়ো না, বা এটা পড়া? ওটা তো বলতো না, কম্পালসরি, কিছু করার নেই। দেখা গেছে যে আমাদের বাসায় হুজুরও আসতো আমাদের পড়াচ্ছে,
সে ঠিক হুজুরকেও কিন্তু সে আটকাচ্ছে না, কিন্তু মারতেছে ওভাবে আমার মানে ঘুরিয়ে পিছিয়ে মারছে। মারছে। ওকে। তারপর আমার আম্মু আমাদের বুঝাইতো তোমরা কখনোই বেয়াদবি করবা না, কিছুই করবা না, ওরা মুরব্বী, তোমার ভুল হয়েছে কোথাও, এটা এই কারণে, মানে এটা আমাকে চিন্তা হয়তো যেন কোনোদিন যেন আমি বড়দের সাথে কোনো ধরনের বেয়াদবি না করি। অর্থনৈতিক ভাবে কি আপনারা ডিপেন্ডেন্ট ছিলেন তাদের উপর? হ্যাঁ, অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ বাড়িটাও তো আমার কাকার উপরই চলতো, যে কারণে আম্মুকে একটা পাইও দিয়ে দেওয়া হতো না। আমাদের পড়াশোনা যাবতীয় যা যা লাগতো দেওয়া হতো সব এটা আপনার কাকা দিত, বলতো যে আমার ভাইয়ের টাকা কেন তুমি নিবে, যা লাগবে আমি এনে দিব, এরকম। ওকে। তারপর যখন দেখে যে আম্মু এতেও সাহায্য হয় না, তখন আমাদের বলে যে আমাদের এতিমখানায় দিয়ে দিবে 3 বোনকে, কারণ তখন তারা এভাবে অ্যাটেস্টেড হয়েছে ওরা মুসলমান হবে কেন, ওরা খ্রিস্টানই হবে। তখন আমার আম্মু মাথা চাড়া দিয়ে ওঠে, এটা সে মেনেই নিতে পারে না। তখন আমার আম্মু চিন্তা করলো মেয়েদের ছাড়তেও পারবো না, আমার মেয়েদের আমি খ্রিস্টানও করতে দিতে পারবো না। ওই মুহূর্তে আমাদের 3 বোনকে নিয়ে এক প্রকার পালায় চলে আসা, ওটা চলে আসলো আমাদের নিয়ে। কোথায় চলে আসলো পালিয়ে? ওনার নাম হচ্ছে নাদির আঙ্কেল, আমার এখনো মনে আছে। ওনার ফ্ল্যাটে গিয়ে উঠি, ওখানে থাকার পরে দুপুরবেলা আমরা বের হয়ে যাই। বের হয়ে আম্মু ডাইরেক্ট আমার ছোট খালার বাসায় যায়। তা আমার খালুরা অসম্ভব ভালো মানুষ। আমার আম্মু নিজে থেকে বলেন আমি চাকরি করব, আমার বাচ্চাগুলাকে আমি মানুষ করব। এই যে সংগ্রামের জায়গাটা, এই সংগ্রামের জায়গাটা থেকে আমরা একটু পরে আবার ফিরছি। একটু মনে করে দিচ্ছি এই জায়গাটাতে আপনাকে, আজকে শান্তা আমাদের সাথে রয়েছে এবং শান্তা তার জীবনের গল্প আজকে এখানে বলছে। ছোটবেলার সংগ্রামের কাহিনীর এই জায়গাটায় আপনাকে আরেকবার মনে করে দিতে চাই, আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে শান্তাকে নিয়ে। আপনি চাইলে শান্তাকে যে কোনো প্রশ্ন ওখানে করতে পারেন, আপনার মন্তব্য করতে পারেন, এবং শান্তা এই ফেসবুকের মেম্বার। শান্তা অবশ্যই যে কমেন্টস গুলো আপনি করবেন, যে প্রশ্নগুলো আপনি করবেন, সেগুলো তার সংগ্রহে থাকবে এবং সেগুলো তাকে প্রিন্ট করে দিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। hello 8920 বানানটা হচ্ছে HELLO 8920। এটা একসাথে লিখবেন, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর আম্মু একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পেল, ওখানে করা শুরু করলো, আমাদের বাসা নিল। বাসা নিয়ে আমরা তখন ছিলাম বাসাবোতে। দেখা গেছে আম্মু তো অফিসে চলে যেত, আমার খালা আমাদের রান্না বাড়া করে দিয়ে উনি বিকালের দিকে হয়তো বাসা চলে গেছে, আর আম্মু এর ভিতরে বাসা চলে আসতো। আমার সবগুলো খালাই করছে, কিন্তু ওই খালা অতিরিক্ত করাটার কারণ হচ্ছে উনি কাছে ছিল সবচেয়ে। এভাবে আমাদের লাইফটা চলতেছিল। তারপরে এক পর্যায়ে আমি যখন ক্লাস 9-এ উঠি, মানে এর ভিতরে অনেকগুলো মুহূর্ত আছে, খুব আনন্দদায়ক, অনেক কষ্ট আছে। কষ্টের হচ্ছে আমাদের বাসায় অনেক সময় ভাত থাকতো না। আম্মু রাত্রে যখনই বাসায় আসতো, আমরা হয়তো বারান্দায় দাঁড়াই থাকতাম যে আম্মু কখন আসবে, খালি দেখতাম যে আসবে, ভাত রান্না করে দিবে, আমরা খাবো, খেয়ে ঘুমাবো। আমার পুরো মনে আছে আমরা 3 বোনই এভাবে দাঁড়াই থাকতাম। দাঁড়াই থাকে আম্মু যখনই আসতো বলতো কষ্টের দিন শেষ হয়ে যাবে। তারপর আমাকে খালি বলতো তুমি তো পড়ো, আমি তো দেখতে পারি না, একটু ওদের দেখো যেন ওরা পড়াশোনাটা করে, তোমার দাদি কি বলছে তুমি জানো না, পড়তে হবে। এইভাবে আমাদের ক্লাস 9 পর্যন্ত চলতেছিল। আমাদের একটা স্যার ছিল, সেও অসম্ভব ভালো। আমাদের 1 বছর, প্রায় 1-1.5 বছর আমাদের কোনো টাকা পয়সা ছাড়াই পড়াইছে। 9-এর পরে স্যারও জব হয়ে যায়, স্যারও মানে আমাদের ওটা আর করতে পারে না। 9-এ থেকে আমি 10-এ যখন উঠি, তখন আমাদের ইকোনমিক্স অনেক সমস্যা চলে। আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে, আমি 1 বছর ড্রপ দিই। ক্লাস 10-এ দেখা গেছে আমি যদি আমার টাকা জমা দিতে যাই, আমার 2টা বোনের টাকা জমা দেওয়া হয় না, ফি দিতে পারি না। তারপর আমাকে অবশ্য টাকা দেওয়া হয়েছে, যে বলছে যে যাও তুমি জমা দিয়ে আসো। আম্মুরকে না জানে আমি টাকা জমা দেই না, আমার 2 বোনের টাকা জমা দিয়ে বাসায় চলে আসি। এটা যখন আম্মু জানে, সে খুব কান্নাকাটি করে। আমার খালা একটা ছিল, তিনি বর্তমানে নাই, সে নিয়ে আসার পরে সবাই মিলে আমাকে আবার স্কুলে ভর্তি করানো হয়। আমার ছোটবেলায় কিছু কিছু ধারণা ছিল, যেমন আম্মু আসলে দেখা গেছে বাসায় আসতো, এখন বুঝতে পারি সে অনেক ক্লান্ত থাকতো, আমার দিকে টেক কেয়ারটা করতো না। দেখা গেছে আমার 2 বোনের নিয়ে ব্যস্ত থাকতো। বাসায় কোনো গেস্ট আসছে, বলতো কি আল্লাহ আপনি এই মেয়েটা এত কালো, আর আপনার এই 2টা মেয়ে এত সুন্দর, আপনার এই মেয়েটারে বিয়ে দিতে তো আপনার অনেক সমস্যা হবে, আপনাকে নিয়ে এটা বলতো। হ্যাঁ, এটা বলতো। আম্মু অসম্ভব সুন্দর ছিল, আমার আম্মু 5 ফিট 6 মতন লম্বা। আমি ভেতরে মরতাম যে আমি অসুন্দর। এটা কেন বলে না যে না আমার মেয়ে সবচেয়ে সুন্দর, আমার বোনগুলো এত সুন্দর, আমি কেন অসুন্দর, আমি কোন দিক দিয়ে আমার সমস্যা, এগুলো নিজে নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করতাম। ইন্টারভিউ যখন কলেজ লাইফে আমি মতিঝিল মডেল থেকে ইন্টার কমপ্লিট করি, তখন থেকে আমার রিয়েল যে ট্র্যাজেডিটা আমার শুরু হয়। আমার আম্মু আমাকে ডাইরেক্টলি বলে দেয়, দেখো
মা আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব না, কারণ তোমাদের 3টা বোন, আমি কিভাবে করব বলো, ইন্টারের পরে তোমার যে টাকা তোমাকে আর্ন করতে হবে, কিভাবে করবা? আমি তোমাকে ওয়েটা দেখাই দিই, তোমার আমি একটা ডোরে নিয়ে দাঁড়া করাইছি, তুমি কিছু টিউশনি করো, করে আর্ন করো। আমার আম্মু ব্যাপারটা বুঝতে পারছে যে আমার পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ, হ্যাঁ। সে এটাই মানে আমাকে হিট করছে, সে ইচ্ছাকৃত টাকা দেওয়া বন্ধ করে দেয়। আমার তখন তো খুবই রাগ হয় যে আমাকে কেন টাকা দিচ্ছে না, আসলে ওনার কাছে টাকা ছিল না, দিবে কোথার থেকে। আমি তো জিদ ধরেই বসি যে আমি পড়বো। 2 বছর আমি কন্টিনিউয়াস টিউশনি করতে থাকি, সকাল 8টা বাজে টিউশনি করতেছি, আবার আমার 12টা বাজে ক্লাস করতে হচ্ছে, আবার 12টা বাজে ক্লাস শেষ করে আবার 2টা বাজে আবার টিউশনি করতে হচ্ছে। খুব ক্লান্ত হয়ে যেতাম। আম্মু কি বুঝতেছে না আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু সে চাচ্ছে আমি কষ্ট করি, আমি এই জিনিসটা বুঝি যে এটা কষ্টটা কি। সে দেখেও জিনিসটা অ্যাভয়েড করে চলে যেত, আর তখনই আমার খুব রাগ হতো। তখন আমি মনে মনে আম্মুকে প্রচুর ঘৃণা করা শুরু করলাম। এই স্টেজটাতে এরকমই হয় আসলে। দেখুন ওর যে বয়সটা, এটা কিন্তু বয়সন্ধিকাল, ইন্টারমিডিয়েট পড়া, এসএসসি পড়ুয়া একটা মেয়ে জীবন সংগ্রামে নেমে গেছে নিজের ঘর সংসার ইয়ে করার জন্য। তার মা আর কতটুকুই বা টানবে, কারণ তার আরো দুটো ছোট ছোট সন্তান রয়েছে। মা ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতই হোক তাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাচ্ছে, এবং ও কিন্তু বড় হয়ে বুঝেছে যে মা আসলে ইচ্ছাকৃত জিনিসটা করেনি। যাই হোক, আপনারা হ্যালো 8920 আজকে শান্তার জীবনের গল্প শুনছেন, এবং হ্যালো 8920 আমরা বারবারই একটা কথা বলে থাকি, কোনো বিরতিতে কোনো মোড়ে বোঝার কোনো উপায় নেই যে জীবনের গল্পটা শেষ কোথায় গিয়ে থামবে। শান্তা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে 28 বছর বয়স নিয়ে, সেটা কোথায় গিয়ে থেমেছে আপনি চিন্তাও করতে পারবেন না। রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ফেসবুকে, আপনি ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, শান্তা কমেন্টস এবং প্রশ্নগুলো পড়বে। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি, তারপর আমি আম্মুকে অসম্ভব ঘৃণা করা শুরু করতেছি। আমি যেই কলেজ থেকে মানে লেখাপড়া করে বেরোইছি, তাদের ম্যাক্সিমাম মানে ভালো ফ্যামিলির, দেখা গেছে তাদের খুবই ভালো ভালো বয়ফ্রেন্ড, দেখা গেছে বিজা হাটে গেল, ওরা খুব ব্যয় করতে পারতেছে, আমি গিয়ে আমি একটা মানে অটকর পরিস্থিতিতে পড়ে গেছি, আমি তো কিছু করতে পারতেছি না। খুবই খারাপ লাগতো জিনিসগুলো, আমার কাছে খুবই খারাপ লাগতো। আর কেন আমার মা আমাকে পকেট মানি দেয় না কেন? তখন মানে মনে মনে চিন্তা করতাম, তাহলে ওদের এত বয়ফ্রেন্ড, আমি একটা বয়ফ্রেন্ড করলে কি সমস্যা হয়? যখন আমি ফার্স্ট ইয়ারে আম্মু এরকম টাকা দিল না, আসলে আমার অনেক প্রেসার পড়ে গেল। আমি অনার্স ফার্স্ট ইয়ারে আমি 3rd ক্লাস পাই, এত পরিশ্রম হয়ে যায় যে আমি বাসায় এসে পড়বো, নোট করব, কালেক্ট করব, জিনিসটা আমি পারতেছিলাম না যে আমি কি করব। আপনি ইডেনে ভর্তি হলেন অনার্স ফার্স্ট ইয়ার, আপনি কোন সাবজেক্টে না, পড়তেন? আমি ইডেনে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হইনি। ফার্স্ট আমি জগন্নাথ থেকে করে, ওখান থেকে আমি ট্রান্সফার করে ফেলি, কারণ আমি জগন্নাথে গিয়ে ক্লাসগুলো করতে পারতেছিলাম না। ওকে, জগন্নাথ আপনি কিসে ভর্তি হয়েছিলেন? আমি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে আপনি পড়ছিলেন, এবং ফার্স্ট ইয়ারে আপনি 3rd ক্লাস পেলেন মার্ক। হ্যাঁ, 3rd ক্লাসে পাওয়াতে আমার মানে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমি 3rd ক্লাস একটা নাম্বার নিছি, আর আম্মুকে আবার অসম্ভব ভয় পেতাম। এগুলো শেয়ার করা এটা তো মানে বিশাল ব্যাপার, কারণ আমার বাবা আর মা উনি। তারপর আমার এক ফ্রেন্ড, নাম হচ্ছে ইকবাল, আমরা ইকু বলে ডাকতাম, সে চলে যাবে ইংল্যান্ড। ইংল্যান্ড চলে যাওয়ার আগে আমাকে ফোন দেয়, রাত 8টা বাজে আমার ফ্লাইট বললো। তখন আমি আমার ওই দিন টিউশনি না করেই আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমার এক ফ্রেন্ড নদী আর আমি দুজনে বেলি রোড যাই। ওকে, যাওয়ার পরে ওর জন্য ওয়েট করতেছি, দেখা গেছে একদল ছেলে দাঁড়ানো অপোজিটে আমাদের সাথে মানে চিট করতেছে। ইফটিস যেটাকে বলে। জি, চিট বলতেছে, হ্যাঁ বলতেছে খাই কেমন আছো, মানে তুমি আমরা ওদিকে আসবো, তোমাদের কষ্ট হচ্ছে, মানে এই টাইপের একটা বোঝাচ্ছে। ওকে, তখন নদী আবার জিনিসটা মানে হেজিটেশনে পড়ে গেছে, এটা এরকম করতেছে কেন। আমি আবার নদীর হাত ধরলাম, দাঁড়া কর এটা কি দেখি। পরে নদী বলতেছে না চল চলে যাই, ইকুর জন্য দাঁড়াইতে হবে না। আমি বলি ইকু তো আসতেছে, ভয় পাওয়ার কি আছে, ইকুরে দেখলে এরা তো আর কিছু করতেই পারবে না। আমার এক ফ্রেন্ড নাসরিন, ওর হাজবেন্ড আর ও দাঁড়ানো, আমি আবার নদীকে বলতেছি চল, ও বলতেছে কই যাবো। আমি বলতে আয়, তুই চিনবি না, আমার নদী হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আর নাসরিন হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। তো নাসরিন দিকে বলে কি শান্তা তুই এখানে। আমি আবার নাসরিনকে আদর করে ডাকতাম নিদ্রা, নিদ্রা তুমি এখানে। পরে বলতেছে কি কোনো সমস্যা, এখন ওর হাজবেন্ডের সামনে এটা তো আর বলতে পারি না যে ওই ওরা দুষ্টামি করতেছিল। আমি বলি কি না না কোনো সমস্যা না। তা এক পর্যায়ে ওদেরই এক গ্রুপে ফয়সাল নামে একটা ছেলে ছিল, বলছে আমার নাম ফয়সাল, তোমরা কি ভয় পাইছো? আসলে আমরা ওরকম না, জাস্ট তোমাদের কোনো সমস্যা কিনা এটা জানার জন্যই আমরা আমাদের ইশারা দিচ্ছি। বলতেছে কি তুমি কি ভয় পাইছো? আমি বলি কি কেন ঘাবড়াবো, তোমাদের ঘাবড়ানোর কি আছে,
আর তোমরা ঘাবড়াবা, আমরা মেয়ে মানুষ, আমরা হাউ কাউ করলে তোমাদের জানো বেদম পিটানি দিবে। ওকে। তখন এটা বলার পরে তো ছেলেরা হাসতে বলে আচ্ছা ঠিক আছে। তারা এক পর্যায়ে মানে কথা হচ্ছিল, আমি আবার নাসরিনের সাথে কথা বলতেছি এরকম। ফয়সাল বলতেছে যে তোমাদের কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে? আমি বলি কি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কি করবা? বলি না, তোমার কথা অনেক ভালো লাগলো, তুমি কি মানে দুঃসাহসের মতো কথা বললা, যদি বেদম মায়ের মারতো তাহলে কি হবে? আচ্ছা এই কন্ট্যাক্ট নাম্বার দিব। তো ইসে নদী বলতেছে কি দিব? আমি বলি কি দে 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 দিয়ে ফোন করবে। এগুলো হচ্ছে স্টুডেন্ট, আমরা হচ্ছে স্টুডেন্ট, কয় মিনিট আর ফোন করবে, 1 মিনিট করবে, করে রেখে দেবে। আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হলো, ওরও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়। আমার একটু জানার ছিল, যে ছেলেগুলো আপনাদেরকে ইপটিস করছিল, এদের সাথে আপনাদের পূর্ব পরিচয় ছিল? আপনার পাড়াতেই থাকে এরকম কোন? না না, আমরা বেলি রোডে ওখানে আমরা ইকুর জন্য ওয়েট করতেছিলাম যে ইকু কিন্তু ওই আসুক। বেলি রোডে 4-5 জন ছেলে মিলে আপনাদের বয়সী তারা? হ্যাঁ আমাদের বয়সী বলা চলে। ওকে, কোনো না কোনো ভাবে আপনাদের সাথে কানেকশন হয়ে গেছে, সেটা অপ্রীতিকর অবস্থার মধ্যেই হোক বা যেভাবে হোক না কেন, একটা কানেকশন হয়ে গেছে এবং আপনারা নাম্বার দুটো দিয়ে দিয়েছেন তাদেরকে। ওকে, তারপরে ইকু আসলো, তারপর কি হলো? ইকু আসলো, ইকুর সাথে দেখা হলো। ইকু বলতেছে কোনো সমস্যা? আমি বলি কি না না কোনো সমস্যা, তুই আমার বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, আম্মু আজকে যে গালাগালি করবে। পরে বলতেছে যে আন্টিকে বল আমার সাথে আসিস, সমস্যা নেই। আবার ইকুকে আম্মু চিনতো, এই কারণে ইকু দেখা গেছে নোট টোটের ব্যাপারে আম্মুকে ফোন করতো, কারণ আমার মোবাইল বেশিরভাগ সময় অফ থাকতো। ওকে, তারপর ইকু আমরা খাওয়া দাওয়া করলাম, ও চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। আমাকে আর ওই ছেলেগুলো আর ফোন দেয় নাই, ফোন দিল নদীকে, কথাবার্তা বললো। একদিন নদী আসলো, তুই কি জানিস আমাকে ওই ছেলেগুলো ফোন দিছে? আমি বলি হা হা হা, তুই ওকে ফোন দিছিস? তাহলে কি কি এমন একটা ছেলে ওরা যে ওরা ফোন দিছে? কি আছে, তুই ওদের সাথে কি কথা বলিস? না না, ছেলেগুলো অনেক ভালো, তুই কথা বলে দেখতে পারিস, আগে দেখা করবি। আমি বলি কি তুই দেখা করবি? তুই থাকলে দেখা করব। দেখা করলাম, এই যে রাজলক্ষ্মী সিনেমা হলটা আছে না, ওখানে ওই মোটরে ওরা ছিল, ওখানেই দেখা হলো। কয়েকটা ছেলে ছিল, তার ভিতরে আমার সাথে ফয়সালেরই জাস্ট পরিচয় হয়েছে, কারণ নাম্বারটা ফয়সালকেই দেওয়া হয়েছিল, আর বাকি কারোর সাথে আমাদের পরিচয় হয় নাই। পরিচয় করাই দিল জয় নামের একটা ছেলের সাথে, তারপরে পরিচয় করাই দিল জিকো নামের একটা ছেলের সাথে, তারপরে আরো আদার্স কয়েকজনের সাথে জিকো। আচ্ছা ঠিক আছে। আমার ক্লাস ছিল, আমি বলতেছি দেখ এত সময় দেওয়ার সময় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা যা কথা বলে চলে আয়। আমার কথা হচ্ছে ওদের আমি চিনি না জানি না, ওদের সাথে আমি কি এত কথাবার্তা বলবো। আমার যেটা মনে হয় যে আপনি আগ্রহটা বেশি দেখিয়েছেন আপনার বন্ধু যিনি ছিল নদী, তার আগ্রহের কারণে। হ্যাঁ, সে অনেক বেশি আগ্রহ দেখেছে এবং যে কারণে আপনি তার সাথে গিয়েছেন ওখানে। হ্যাঁ, নদীর আগ্রহের কারণটা ছিল নদী আবার মডেলিং করতে যেত, ওরা আবার মডেলিং এর সাইডটা জড়িত ছিল, ওদের আবার শো হওয়ার কথা ছিল। ওকে, তার মানে এই গল্পে ওদের সাথে ফোনে ব্যাপারটা জানিয়ে দিয়েছে যে ছেলেগুলো মডেলিং করে এবং নদীরও আগ্রহ ছিল সে মডেলিং করবে, যে কোনো কারণেই হোক সে আগ্রহটা দেখিয়েছে এবং আপনি যেহেতু নদীর বন্ধু সে কারণে আপনি নদীর সাথে গিয়েছেন। এখন নদী বলতেছে তুই চল, জায়গাটা ভালো কি খারাপ আমি আগে দেখি, আর তুই থাকলে একটা সাহস হবে। আর আমি বললাম আমার এত ভালো ফ্রেন্ড, ও একটা হেল্প চাইছে, ঠিক আছে আধা ঘন্টা 1 ঘন্টা এটা তো কোনো ব্যাপার না, ওদের সাথে আমি ওখানে গেলাম। ওই জায়গাটা ভালো কিনা, নদী পরবর্তীতে গিয়ে কাজটা করতে পারবে কিনা, আমার এই কারণে নেওয়া। ওকে, তারপরে আমি গেলাম, গিয়ে দেখলাম আসলে জায়গাটা ভালো। পরে আমি নদীর সাথে, যেখানে আমার 1 ঘন্টা দেওয়ার কথা সেখানে 2 ঘন্টার মতন আমি ওর সাথে ছিলাম। ওকে, আরো বিভিন্ন অনেক ছেলে মেয়েরাও ছিল, এদের সাথে কথাবার্তা বললো। আমি বেসিক্যালি কথা বলছি ফয়সালের সাথে অনেক বেশি, আর জয়ের সাথে। আর জিকোর সাথে আমার কথাই হয়নি। কথা হয় নাই মানে জিকোকে পরিচয় করা দিচ্ছে, এটা আমার ফ্রেন্ড শান্তা, মানে নিউ ফ্রেন্ড শান্তা। তখন ও আমার ব্যাপারটা এত অ্যাভয়েড করে দেখলো, আমাকে আরো বেশি বিরক্ত হয়ে গেলাম। কি ব্যাপার, ছেলেটা এত কি একদম নিজেকে কি মনে করে বলে আমি চলে আসলাম। পরে আমি বলছি নদী সব ভালো লাগছে, ওই ছেলেটার অ্যাটিটিউডই ভালো লাগে না। হ্যাঁ, অ্যাভয়েড করছে, ওই ছেলেটা অ্যাটিটিউড ভালো নেই। পরে বলতেছে না 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 ওই সবচেয়ে বেশি ভালো। আমি বলি তুই বলিস ভালো, মানুষের ব্যবহার দ্বারাই তো সব বোঝা যায়। ও আমাকে অ্যাভয়েড করতেছে, মনে হচ্ছে না জানি আমি কি সমস্যা ওর করবো, এটা তো ঠিক না। চলে আসলাম। আপনারা তখন কিসে পড়তেন? ইন্টারমিডিয়েট? আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে। অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, ও তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, আপনারা একই সাথে পড়ছেন? আমার ফ্রেন্ড নদী, হ্যাঁ, ওকে একই সাথে পড়ছে? না না, ও তখন অসুস্থ ছিল তো মাঝখানে, ওই জেনে ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে ঢুকলো। ও দেখতে শুনতে কি মডেলিং করার মতো ছিল? হ্যাঁ, ও মডেলিং করার মতন ছিল, শুকনা ছিল কিন্তু ও দেখতে সুন্দর ছিল। ঠিক আছে, তারপরে যান। তারপরে নদী আসলো, পরে ও বলতেছে যে শান্তা আমার তো একটা শো হবে, তুই কি জানিস? তখন আমি বলি কি তোর শো হবে? কিসের শো? আরে কি যে তুই আসবি না, তুই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড,
আর তোর কারণে আমি ওই জায়গায় গেছি, ভালো না খারাপ তুই আমার শোটা অবশ্যই আসবি। মানে অনেক রিকোয়েস্ট করলো, আর আমিও আমার ফ্রেন্ডটাকে অনেক পছন্দও করতাম জি। ব্যক্তিগত ভাবে। তখন আমার বলার পরে ঠিক আছে আমি দেখি আম্মুকে কোনোভাবে কনভিন্স করতে পারি কিনা। ওই বেলুড়াতে সন্ধ্যার পরে যেদিন হয়েছে সেদিন আমাকে 1 ঘন্টা আম্মু শাস্তি স্বরূপ বাইরে দাঁড়া করে রাখছে, বাসায় মানে ঢোকা বেইলি যাবে না। রোডে যদি আপনারা দেরি করতেন তাহলে যেটা হতো প্রতিদিনই বিচার স্বরূপ আপনাকে 1 ঘন্টা বাসার বাইরে বাসার বাইরে দাঁড়া, মানে এটা বলছে যে তুমি মেয়ে মানুষ কেন সন্ধ্যার পরে তুমি বাইরে থাকবে, এটা থাকা যাবে না। এটা স্ট্রিক্ট ভাবে আমার বাসায় ছিল। একটা জিনিস আমরা পেলাম যেটা হচ্ছে যে ওর মা প্রচুর পরিশ্রম করতো সন্তানদের মানুষ করার জন্য, কিন্তু আদরের জায়গাতে শাসনের ব্যাপারটা অনেক বেশি ছিল এবং খুবই স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করতো, কারণ উনি ভাবতেন যে যেহেতু পরিবারের বাবা নেই সুতরাং মাকে আসলে মার ভূমিকা না থেকে বাবার ভূমিকায় থাকতে হবে। এটা সাধারণত এই ধরনের ফ্যামিলিতে হয়ে থাকে, যখন বাবা থাকেন না যে কোনো কারণেই হোক না কেন, মা কিন্তু ওই দায়িত্বটা নিয়ে নেন এবং সেক্ষেত্রে মাকে আসলে মার যে রূপ সেই রূপে পাওয়া খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, তারপর? তারপর আমি যে নদীকে বলতেছি যে আম্মুকে কনভিন্স যদি আমি করতে পারি সন্ধ্যার পরে তাহলে আমি যাব তোমার ওখানে। তখন ও বলতেছে আন্টিকে আমি কনভিন্স করব, তুমিও আমার সাথে একটু বলো। আমার আম্মু নদীকে ব্যক্তিগত ভাবে অনেক স্নেহ করতো। সে বলতো আন্টি আমার এরকম একটা শো আছে, আর শান্তাকে আপনি তো জানেন ও তো যাবে না। ওকে। তখন আম্মু ব্যাপারটা চিন্তা করলো, আমি এখন অনার্স লেভেলে একটা মেয়ে, আমার একটা স্বাধীনতা আছে। যখন তাকে বলছি তখন সে বলছে ঠিক আছে, তবে 7:30টার পরে বাইরে থাকা যাবে না। এটা বলার পরে আমি তো খুশি, আচ্ছা ঠিক আছে 7:30, 8টার ভিতরে গেল, মাকে বোঝানো যাবে যে রাস্তায় জ্যাম ছিল আসতে পারিনি একটা কিছু। ঠিক আছে গেলাম, আমরা মডেলিং দেখতেছি, এর ভিতরে ফয়সালও আসলো, জিকো আসছে। আসার পরে ঠিক আমি যে সিটটা বসা, ওই সিটটার পাশের সিটটা খালি ছিল, সে ধপ করে বসলো। আমার তো খুবই বিরক্ত লাগলো, ছেলেটা কোথা থেকে আসলো আর কোথা থেকে এখানে বসলো। এমনি আমার ফার্স্টের দিন করছে অ্যাভয়েড, ওই জিনিসটাই মাথার ভিতরে আমার নেগেটিভ ধারণা রাখতেছে, অ্যাভয়েড করে আবার আমার পাশে এসে বসে, এটা কি ধরনের কথাবার্তা। ওকে। আমাকে আম্মু একা যেতে দেয় না, আমার বোন গেছিলাম, তা আমার বোন কান্তাও গেল। কান্তা বলতেছে বরপু অনেকদিন পরে বেরোছি তো, আমার ছোট বোনটার সাথে আমার ফ্রেন্ডের থেকেও কম কিছু না, মানে অনেক মানে ভালো সম্পর্ক। অনেক ভালো সম্পর্ক। মানে একটা ছেলে চিট করছে, ওটা সবার আগে আমাকেই বলছে, যে ওই ছেলেটা যেন আমাকে এটা বলছে, আমিও কিছু হয়েছে ওকেই আগে শেয়ার করছি। মানে আমার সবচেয়ে বড় ফ্রেন্ড আমার ছোট বোন হয়ে গেছে। কান্তা নাম? হ্যাঁ কান্তা। শান্তা কান্তা এবং আরেকজনের নাম ঈশিতা। শান্তা কান্তা এবং ঈশিতা। ওকে। তারপর কান্তা বলছে আচ্ছা আমরা চটপটি খেতে যাই বরপু, সন্ধ্যার আজানও দিয়ে দিবে, আমরা চটপটি খেতে যাই, খেয়ে আমরা বাসার দিকে রওনা দেব, নদীর প্রোগ্রামটা দেখে রওনা দেব। আচ্ছা ঠিক আছে। আমিও বের হব, এর ভিতর দিকে বেদম বৃষ্টি আরম্ভ হওয়ার ভাব। সবাই বলতেছে, জিকো ছিল, ফয়সালও বলতেছে যে শান্তা বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে, তুমি একটু পরেই যাও। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে হচ্ছে। ওই দিন এমনই বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কোনো থামার নামই নেয় না। আমার তো টেনশন শুরু হয়ে গেছে বাসায় যাওয়া নিয়ে, বাসায় তো আমার যেতেই হবে, নাহলে তো পানিশমেন্ট শুরু হয়ে যাবে। আর আজকে বাসায় ঢুকতে দেয় কিনা তার কোনো মানে, আম্মুরে বুঝায় বলার পরেও সে আসতে দিছে, এখন তো সে রাগ হয়ে যাবে। এটা নিজের বিবেকের থেকে লাগতেছে, আসলে এটা তো ঠিক না। তখন দেখা গেছে নদী শো শেষ, নদীও টেনশনে পড়ে গেছে, আন্টি তো ছাড়বে না। জিগো যে ছেলেটা ও আসলো, বলে কি এত টেনশন করার কি আছে, আমি তোমাদের পৌঁছাই দেবো না সবাইকে। কিভাবে পৌঁছাই দিবা তুমি? ও কি করছে, অটোমেটিকলি রিক্সা ঠিক করলো, কান্তা আর নদী একটা রিক্সাতে চলে গেল। আমি তো একা পড়ে গেছি, আর নদীর একটা ফ্রেন্ড মেবি ছিল, আমার এখন স্মরণ হচ্ছে না, কারণ একটা রিক্সায় 3 জন ওঠা যায়, ওখানে কিন্তু আমিও উঠতে পারতাম। ওরই একটা কাজিন মনে আসলো, না জানি ফ্রেন্ড আসলো, ওর সাথে চলে গেল। বললো নদী বলতেছে আমি কান্তাকে বাসা ড্রপ করে চলে যাবে, তুই কিভাবে যাবি? জিগো বলতেছে ঠিক আছে ও যে যাবে, সমস্যা কি, ও যাবে। আমি বলি কি আমি যাবো কোথায়, কিভাবে যাবো, তুমি কি বলো এগুলা? পরে বলছে তুমি কি ভয় পাও আমাকে? মানে যখন ও চাষ করে হিট করলো, তুমি কি আমাকে ভয় পাও? তুমি তো ওই দিন বললা হাউ কাউ করে একদম পুরো আমাদের মাইটের খাওয়াবো, এখন ভয় পাও কেন, দাঁড়িয়ে থাকো। পরে আমাকে এটা বলার পরে আমি তো মানে তখন আমার ইগো প্রবলেম, আসলে তো আমি ওটা বলছি, এখন এটা বললে কিভাবে বলি, চুপ হয়ে গেছি। তারা অলরেডি চলে গেছে, আর এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, আর আমিও কোনো রিক্সাই পাচ্ছিলাম না, বৃষ্টির কারণে কোনো রিক্সাই পাওয়া যাচ্ছে না যে আমি যাবো। তখন জিগো বিভিন্ন কথা বলতেছে, তুমি কি ভয় পাচ্ছ শান্তা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আর ফয়সাল বলতেছে কি রে তুই ওরে ভয় দেখাচ্ছিস কেন? কিনা ওরে আজকে ভয়টা দেখাবো, বুঝাবো যে ছেলে মানুষ, ও বলে হাউ কাউ করে মাইর খাবে। আমি আসলেই ভয় পেয়েছি, কিন্তু আমি এমন একটা ভান করছি যে কিছুই না, ও বলুক পাগলের প্রলাপ বলতেছে, আমার বলুক না, সমস্যা কি? ফয়সাল বলতেছে তুই কি ভয় পাচ্ছিস? আমি বলি কি এই
চুপ করে থাকো, আমার বাসায় যেতে হবে, যদি বাসায় না যেতে পারছি তোমাদের খবর আছে। আর ফয়সাল আর জিকো আর আমি 3 জন। ফয়সাল আবার কি কারণে জয় ভিতরে ডাকছে, ফয়সাল চলে গেছে, আমি আর জিকো দাঁড়ানো। বলতেছে তুমি কি চটপটি খাবা, আমার কি ভালো লাগে? আমি বলতেছি না, আমি চটপটি খাবো না। আমার ভিতরে ধারণা ওই যে সিনেমা গুলো দেখছি, কিছু মিক্স করে টোরে খাওয়াই দেয়, আবার পরে কই নিয়ে যায়, তারপরে যদি গায়েবি করে দেয়, মানে এটা মাথার ভিতরে ঘুরতেছে। তা আমি বলি কি না, আমি ওগুলা খাই না, আর আমার সমস্যা আছে। পরে বলতেছে না খাও, সমস্যা কি, না আমি খাবো না। ঠিক আছে, এখন অসম্ভব বৃষ্টি নামা শুরু করলো, আর আমরা দুইজনই অলরেডি ভিজে গেছি। ও আমাকে মানে সরাইতে গেছে, জাস্ট আমাকে বলছে সরো, আমার টাচ করে না, জাস্ট সরো বলছে। আর আমি তো বাতাসের যে ধাক্কা দিতেছে আমি নিজের কন্ট্রোল রাখতে পারতেছি না। পরে সরো সরো বলতেছে, আমি শুনতেছি না। পরে আমার ব্যাগ টান দিল, ব্যাগ টান দেওয়ার পরে আমি বলি কি ব্যাগ টান দিছো কেন, এই কিনারে তোমাকে দাঁড়া করাইলাম, তুমি তো শুনতেছো না, তোমার তো মনে হয় কানের প্রবলেম আছে, তুমি সরো সরো বলতেছি তাও শুনতেছো না। মানে কি আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে দাঁড়িয়ে আপনারা ভিজছেন? হ্যাঁ ভিজতেছে। আমার কথা হচ্ছে ও যদি আমাকে এখন ভেতরে নিয়ে যায়, বিলিভ করতে পারতেছি না, এই ছেলেটা যদি কোনো টাইপের একটা সিনকেট করে, আমার ওই ভয়টা কাজ করতেছিল তখন। সেজন্য আপনারা বারান্দার দিকে দাঁড়িয়ে আছেন? বারান্দার দিকে না, একদম মেন রোড, যেটা প্রোগ্রামটা হয়েছিল জাদুঘরে, জাদুঘরের বাইরে যে থাকে না চটপটির স্টল গুলো, ওই জায়গাটা আমি হ্যাঁ ফুটপাতের উপরে। জিকোর কথা হচ্ছে কি আসো ভেতরে গিয়ে দাঁড়াই, না আমি তো যাচ্ছি না। তার জিকো ব্যাপারটা বুঝতে পারছে যে ও এতক্ষণ ফাইজলামি করতেছে, কিন্তু আমি তো সিরিয়াস ভাবে ধরতেছি। ভিজতেছি প্রচন্ড বৃষ্টি। জিকো কি আপনার সাথে ভিজছে? হ্যাঁ, ও তখন বুঝতেছে যে এখানে কোনো ছেলে নাই, কেউ নাই, আর মেয়েটা যেহেতু দাঁড়ায় রয়েছে, এখন যদি আমিও ওকে থুয়ে চলে যাই, সবাই ভিতরে চলে গেছে, আমিও থুয়ে চলে যাই, জিনিসটা অর দেখা যায়। আর যদি কি একটা খারাপ একটা পরিস্থিতি, তখন রাত বাজে 8টা, সুতরাং সেও আপনার সাথে হ্যাঁ ও দাঁড়ায় ছিল। তারপর আমি তো কান্না শুরু করে দিচ্ছি, আমার বোন চলে গেছে, এখন আমি যাবো কিভাবে? এখন জিকো সিরিয়াস, ওরে তো বাসায় দিয়ে আসতে হবে। পরে পাইনা একটা ভ্যান গাড়ি যাচ্ছিল, আমার মনে পড়ছে, আমার খুবই মানে ওই মুহূর্তটা আমার এতই ভালো লাগে। ওই মাঝে মাঝে ওইটা চিন্তা হয় যে আসলে লাইফে এভাবে স্টাডিং হয় মনে হয়, মানে হ্যাঁ। আমার ভ্যান গাড়ি আসতেছে, ভ্যান আলাকে থালায় বলে কি ভাই তোমার পায়ে দুটা ধরি, তুমি আমাকে একটা উপকার করো, এই মেয়েটা নাহলে আজকে আমার মাইরেই ফেলবে কানতে কানতে। ভ্যানালা বলে কি কে, আপনার বউ? এখন বলে কি হ্যাঁ আমার বউ। পরে বলতেছে যে তুমি কিছু মনে করো না, এখন ভ্যানালা তো অপরিচিত দুজনকে উঠাবে না, রাইট? তো ওই ভ্যানালা বলছে আমার বউ অনেক সমস্যা, আমার মা গেলে পিটাবে, তার আগেই আমাদের নিয়ে যাবে। বলতেছে আচ্ছা ঠিক আছে। ভ্যানে আমি উঠলাম, আমি ওইটা কাঁদতেই আছি মার ভয়ে। ভয় আম্মুরে এত পেতাম, কেন ভয় পেতাম আমি জানি না, আম্মু কিন্তু ভয়ঙ্কর কিছু ছিল না, কিন্তু ভয় পেতাম। ওকে ঠিক আছে, তারপর? পরে জিকো এক পর্যায়ে বলতেছে কান্দাছো কেন তুমি? আচ্ছা তোমার বাসা থেকে বের করে দিবে, তুমি বাসা থেকে বের করে দিবে, এত ভয় পাও কেন? ঠিক আছে আমার বাসায় চলে যাও, আমার বাড়ি আছে, সমস্যা নেই, আমার বাড়িতে তুমি গিয়ে থাকবা, এটা বলতেছে। আমি বলি কি ফাইজলামি কথাবার্তা বলো, তোমার বাড়িতে থাকবো? তোমার বাড়িতে কি মানে ওইটা লঙ্গরখানা হয়ে গেছে নাকি যে কেউ গিয়ে থাকে? এই কথা বলে আমি আর কথা বলিনি। পরে আমার মহল্লা, যেহেতু মহল্লার মেয়ে আমি, ওখানে আমি বড় হয়েছি, জিনিসটা যদি আমি একটা ছেলে নিয়ে ঢুকি, জিনিসটা সবাই খারাপ বলবে। হ্যাঁ, পুরান ঢাকাতে ব্যাপারটা আছে, নিঃসন্দেহে পুরান ঢাকায় ব্যাপারটা আছে, মহল্লা ব্যাপারটা আছে। এবং একটা জিনিস সবচাইতে মজার পুরান ঢাকার, আত্মিক বন্ধনটা অনেক ভালো। আমরা সাধারণত দেখি শহরায়নের ফলে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষের খোঁজ খবর নেয় না, এই কালচারটা কিন্তু পুরান ঢাকাতে নেই। পুরান ঢাকাতে এক বাড়ির খবর আরো 10 বাড়ি জানে, এবং এক বাড়ির মেয়ে কি করছে না করছে বাকি 10 বাড়ির লোকজন সেটা জানে। এবং যে কারণে ও যেটা বলছে সেটা সঠিক, এবং একটা শব্দও ব্যবহার করেছে লঙ্গরখানা, এটা বোধহয় পুরান ঢাকার কোন একটা শব্দ বা কিছু একটা। লঙ্গরখানা সরাইখানা আমরা বলি, যদি বলি দাদা হাতেম তাই বলা হয়, বেশি দান করে দাদা হাতেম তাই হয়ে গেছে নাকি, এই কিছু শব্দ আছে। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো আপনার কাছে বিনয়ের সাথে, সেটা হচ্ছে আপনার বলার মধ্যে এক ধরনের জড়তা বা এক ধরনের একটু সমস্যা হয়ে যায়, এটা কি আপনার ন্যাচারালি নাকি? আমি আমার বাবা যখন মারা যায়, আমার আগে ছিল না, আমার বাবা মারা যায়, আমি আমার আব্বুর লাশ এত ভয়ঙ্কর ছিল, আমি অসম্ভব ভয় পাই। ভয়ের কারণে আমার মানে তোতলা যেটা বলা হয়, আম্মু বলে তোতলা, এটা চলে আসে। মানে আমি যখন ভয় পাই বা খুব এক্সাইটিং হয়ে যায়, তখন আমার এই জিনিসটা হয়। প্রিয় শ্রোতা যারা এখানে আছেন, ওর এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অনেক ভালো, ওর বলার মধ্যে একটু সমস্যা হচ্ছে, সেটা ন্যাচারালি, কারণ ওর বাবা ছোটবেলাতে আগুনে পুড়ে মারা যায়, এবং ওর বাবাকে দেখার পর থেকে ওর মেন্টালি যে শকটা হয়, সেই শকটার কারণে কিন্তু ওর এই যে জিহবার যে জড়তা, সেটা আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা বারবারই বলে থাকি, এখানে আসলে আমরা সাজানো নাটক করি না, জীবনে যা ঘটে এবং তার জীবনটা তার মুখেই আমরা শোনার চেষ্টা করি, সুতরাং সে যেভাবে বলবে সেটাই এখানে আমরা শ্রদ্ধার চোখে দেখবো।
ঠিক আছে, তো তারপরে বাড়িতে গেলেন কিভাবে? তারপরে যখন আমরা খিলগা মোড়টা ক্রস করে ফেলছি, আমি তখন বলছি, তোমার ভ্যান আলার বলছে ভাইয়া এখানে রাখেন। পরে বলতেছে কেন এখানে রাখবে? ও বলতেছে কেন এখানে রাখবে, তোমার বাসায় নিয়ে যাবে, তুমি না কান্নাকাটি করতেছ। আমাও করে করে রাস্তার ভিতরে মনে হচ্ছে যে মেয়ে একটা ধরে নিয়ে আমি মনে হয় বাসায় দিয়ে আসতেছি। মানসিক ভাবে অদ্ভুত ভাবে তাকা রয়েছে। আমি বলি কি, তুমি এখান থেকে বিদায় হও, আর আমি আমার বাসায় কিভাবে যাবো এটা এখন আমি জানি। ওকে। তা ও ব্যাপারটা আসলে খুব মাইন্ডে নিচ্ছে যে আসলে আমি এত কষ্ট এতখানি করে, করলাম আর ও আমাকে এখন বলে তোমাকে আমি চিনি না। যাই হোক, স্বাভাবিক। তারপরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি হেঁটে আসি। তারপর রাত হয়ে গেছে 9টা, শাহবাগ থেকে ওখানে আসা 1 ঘন্টার ব্যাপার। জি। পরে বলতেছে তা আমি হেঁটেই যাই, কারণ তোমার যদি একটা সমস্যা হয়, আর নদী তো এটা কখনোই টলারেট করবে না, কারণ নদী তো তোমার অনেক ভালোবাসে। তো একটু বুঝি, আমরা কথা বলছি ওর সাথে। পরে তো ওখানে ছুঁয়ে আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। আমি আর পেছনে তাকাই নাই যে ও আসতেছে কি আসে নাই। পরে ফোন করছে আমাকে, তুমি কি বাসায় উঠছো? আমি কিন্তু তোমার বাসায় নিচে দাঁড়ানো। আমি 4 তলার ওই বারান্দার দিয়ে দেখলাম আসলেই দাঁড়ানো। আর আমি বলি কি তাড়াতাড়ি তুমি আমার বাসার সামনে থেকে জানো, আমরা এমনি 3টা বোন, আসে মহল্লার কেউ এখন দেখে যদি তুমি আমার বাসার সামনে দাঁড়িয়ে রইছো, এটা ফার্স্ট একটা ঘটনা ঘটবে যে আমার বাসার সামনে কোন ছেলে দাঁড়ানো। এটা একটা সামাজিক ভাবে একটা সমস্যা হবে। ওকে, তারপর? পরে ও চলে গেল। ওই যে মুহূর্তটা এক হিসেবে আমার খুবই ভালো লাগছে, আমি ভ্যানে চড়ে একটা ছেলের সাথে যাচ্ছি। আমার এটা ফর কখনো দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ ফার্স্ট ফর দ্য টাইম। ফার্স্ট টাইম ইন হার আমার লাইফ। একটা ছেলে যে মানে আমারও আসলে খারাপও লাগতেছে মার ভয়ে, আমার ভালোও লাগতেছে যে সিচুয়েশনটা অন্যরকম। এটা খুবই ভালো লাগাটা স্বাভাবিক, কারণ বয়সটা আপনি চিন্তা করুন, বৃষ্টি স্নাত একটা রাত, ভিজলো দুজনে মিলে, অপরিচিত দুইজন, একটা দুরু দুরু ভয় এবং ভ্যানে চড়ে, যেটা সাধারণত কখনো হয়নি। এবং ছেলেটাকে কিন্তু ভালোভাবে সে আবিষ্কার করছে যে তাকে সাহায্য সে করছে, যে কোনো ভাবেই হোক না কেন। ওকে, তারপরে মা কি করলো বাসায় ফেরার পরে? বাসার পরে আম্মু তো আমার চোখ দেখিয়ে বুঝছে আমি অনেক কান্নাকাটি করছি। হুম। আম্মু কান্তাকে ট্রিট করে বলছে ওকে বল নেক্সট টাইম ওর করলে এর থেকে ভয়ঙ্কর পানিশমেন্ট আছে, ওকে বাসায় ঢুকতে দে। আমি বুঝতে পারছি যে আমি পুরো ভিজে গেছি, তাহলে আমি কতটা কষ্ট করে আসার চেষ্টা করছি সেটা এটা আমাকে দেখে উনি বুঝতে পারছে, এই জন্য আমাকে কিছু বলেনি। শাসন করার ব্যাপারগুলো আসলে এরকমই হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে আসলে ও যেটা নিজে থেকে অ্যাংশাস ফিল করেছে, তারপরেও যদি বাড়িতে গিয়ে বকাঝকা খেত, তাহলে কিন্তু ওর মধ্যে এক ধরনের অ্যারোগেন্স, যেটাকে বলে অ্যারোগেন্সি, এক ধরনের উগ্রতা, এটা কিন্তু প্রকাশ পেত। কারণ অলরেডি সে ভয় পেয়ে শাস্তি পেয়ে গেছে নিজে থেকে। এবং যারা অভিভাবক আছেন তাদেরকে মানে অ্যাড্রেস করতে চাই এই জায়গাটাতে, যে দেখুন, সন্তান যদি নিজে থেকেই এই জিনিসটা ফিল করে, তার উপরে এক্সট্রা যে শাসনটা সেটা না করাটাই বেটার, কারণ আপনার সন্তান তো নিজে থেকেই সচেতন। আচ্ছা, তো বাকি গল্পের দিকে আমরা যেতে চাই। তারপর মানে এর ভিতরে আজকের সাথে আমার তেমন কথাবার্তা হয় না। নদীরে বলছি খবরদার আর কখনো এই ধরনের প্রোগ্রামের কথা আমারে বলবি না, আমি মানসিক ভাবে ডিস্টার্ব হয়ে যাই, আমার ভয় লাগে। দেখা যাচ্ছে আমি তোর কোনো জিনিস সঠিকভাবে দেখতেছি না, আমি আগে চিন্তা করতেছি বাসা বাসা, আমার দরকার নেই তোর প্রোগ্রাম দেখা। আর নদী বলে কি তোর মতো ভীতু, তুই কথা বলিস না, ঠিক আছে তোর আমি আর জীবনে বলবো না। এর ভিতরে আমার বাসায় একটা প্রপোজ আসে, মানে আপনাকে বিয়ে করার জন্য? হ্যাঁ বিয়ে করার জন্য এক প্রপোজ আনে। ফার্স্ট আমাকে কেউ দেখতে আসবে, আমার এই ব্যাপারটা খুব হাস্যকর লাগছে, কি দেখবে কি বলবে। আম্মু তো অনেক খুশি আমার মেয়েটারে বিয়ে দিব, খালু যেহেতু আমার বাবা নাই, আমার খালুরাই আমার বাবার দায়িত্ব যেটা পালন করছে। তারপরে মামাদেরও মোটামুটি বলা হয়েছে। আর আপনার যে আঙ্কেল যারা ছিল, যারা খ্রিস্টান ছিলেন, ওরা কি পরবর্তীতে আর যোগাযোগ করেনি? ওরা আমাদের খোঁজাখুঁজি করছে, জাস্ট এখন আমার আম্মু যেন এসে সম্পত্তির অধিকার নিয়ে আমাদের নিয়ে না দাঁড়াইতে পারে। ওকে, এবং এই সময়টাতে আপনার চাচারা আপনাদের সাথে কোনো যোগাযোগ করেনি এবং আপনাদের প্রতি কোনো টাইপের সহযোগিতা আমার বাবার বাড়ি থেকে আনা কোন টাইপের সহযোগিতা আসে নাই। যা করছে আমার আম্মু নিজে, যা করছে আমার খালারা। ওকে, তারপরে আপনার যে বিয়ের ঘটকালি চলছিল, হ্যাঁ ঘটকালি চলতেছে আমার ন্যাচারালি আমাদের বাসায় দেখা গেছে আম্মুর একটা, এটা আমি এখনো বলি খুবই খারাপ অভ্যাস, আমি কিছুদিন আগেও শেয়ার করছি। তোমার তো একটা সমস্যা, তোমার মেয়েরা কোন একটা ছেলের সাথে কথা বলছে, তুমি কি সুন্দর তোমার বোনদের এনে গোল টেবিলে বলো তুমি এটা করছো বলে আমরা তখন তোমার কাছে অনেক খারাপ কিছুই আমরা শেয়ার করি নাই। এই যে ছেলেগুলোর সাথে কথা বলছি, এগুলো তো যদি আম্মুর কাছে শেয়ার করতাম তাহলে আজকে কিন্তু এই সমস্যা আমি আর আমার মনে হয় হইতো না, কারণ আমি কেন করব। সেটাই আমার মনে হয় যে পার্সোনাল যে জায়গাগুলো থাকে সেগুলো আসলে বাবা মার কাছে শেয়ার করা উচিত। আর পরিবারের মেম্বাররাই আসলে যদি ভালো বন্ধু না হতে পারেন, বিশেষ করে মাকে তো অবশ্যই সন্তানের ভালো বন্ধু হতে হবে, নইলে মেয়ে, যদিও ছেলের ব্যাপারটা বাদ দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু মেয়ের স্পেশালি আমাদের সামাজিকতার দিক থেকে মেয়ে অবশ্যই মার বন্ধু হওয়া উচিত এবং মারও মেয়ের খুব ভালো বন্ধু হওয়া উচিত, যেটা হন অনেকেই আছেন। তবে সময় পাল্টে যাচ্ছে, চরিত্রটা অনেকখানি পাল্টে যাচ্ছে, এটা হচ্ছিল। যাই হোক, আপনার ওই বিয়ের ঘটনায় আমরা আসতে চাই। তারপরে বাসায় খুব আলোড়ন, ন্যাচারালি আমার পুরো ফ্যামিলি
আমি ওদের থেকে অনেক অসুন্দর, অনেক অসুন্দর। যদি সবাই দাঁড়ায় না, আমি ওদেরকে দেখি নাই, আমি একটা টু বি অনেস্ট, আমি আমার নিজের চোখে দেখা কথা আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই। আপনি হয়ে বললে বারবার তারা যেটা বলবে, বলছেন ইদানিং ফেসবুকে ছবিটা দিয়ে দেন, ফেসবুকে ছবিটা দিয়ে দেন। তবে আমি যেটা বলি, আপনি অসুন্দর যেটা বলছেন আমার চোখে আপনি মোটেও অসুন্দর না। এটা আমি আসলে আপনাকে, আপনি আমাদের গেস্ট সেজন্য বলছি না। আপনি তুলনা করতে পারেন হয়তোবা, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো তুলনা করতে পারেন, ওদের তুলনায় আপনি অসুন্দর, কিন্তু আপনি মোটেও অসুন্দর না। আমার ফ্যামিলির মানে প্রতিটা সদস্য এতই সুন্দর, মানে বলবো কি, দেখা গেছে আমার ওই বিয়ের প্রপোজ আসছে, আমি ওই তখনই হিটটা খাই। আমাকে দেখতে আসছে, আমাকে বসাইছে, কথাবার্তা বলতেছে, খাবারগুলো আমার ইমিডিয়েটলি যে ছোট বোন সে এনে দিছে। উনিরা খুব ভালোভাবে কথাটা বলে গেছে, ঘটকের মাধ্যমে বলছে যে ছোট মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে। আমি খুবই শক্ট খাই ব্যাপারটা, আমি মানতেই পারি নাই। গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, রাত 12টার সংবাদের বিরতি। এবং বিরতিতে যাওয়ার আগে একটা কথা আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920, এবং হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে কোনো বিরতিতে অনুমান করার কোনো সুযোগ নেই যে ইন্টারভ্যালের পর কিংবা বিরতির পর ঘটনাটা আসলে কোন দিকে যাবে। আমরা শান্তাকে নিয়ে আজকে শান্তার জীবনের গল্প শুনছি, এবং শান্তার জীবনের বাকি গল্পে আমরা ফিরে আসবো ঠিক রাত 12টার সংবাদের পরপরই। ফেসবুকে যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে আমি সবাইকে বলবো ধৈর্য ধরে গল্পের শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ যারা হ্যালো 8920 শোনেন তারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 গল্পের বাঁক এটা আসলেই ভয়াবহ। কারণ আমরা এখানে তাদেরকেই আনি যারা জীবনে অনেক 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 প্রতিকূলতা, অনেক ধরনের সাফল্য, অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যাদের কাছ থেকে আমাদের সত্যি সত্যি অনেক কিছু শেখার আছে। সুতরাং সেদিক থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে গল্পের শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথি শান্তাকে। শান্তা অবশ্যই সেগুলো নিজের সংগ্রহে রাখবে, এগুলো প্রিন্ট করে তাকে দিয়ে দেওয়া হবে এবং সেগুলো পড়বে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং হ্যালো 8920 যাবতীয় সুযোগ সুবিধা আপনি ওই পেজটি থেকে পাবেন। এছাড়া একটি ফোন নাম্বার রয়েছে আমাদের, ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন, নির্দেশনা অনুসরণ করুন, এবং আপনি যদি এখানে আসতে চান তাহলে জীবনের গল্প ওখানে খুব সংক্ষিপ্ত করে বলুন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা অবশ্যই যোগাযোগ করব। সংবাদের পরেই ফিরে আসছি সাথী। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। কি প্রিয়া আছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের হ্যালো 8920 অতিথি শান্তা। শান্তা তার জীবনের গল্প বলছে। আমরা সংবাদের বিরতির পর আবারও ফিরে এসেছি, শান্তার জীবনের গল্প আমরা শুনবো, এবং এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এবং এখানে শুধুমাত্র ভালোবাসার গল্প, কিংবা শুধুমাত্র কষ্টের গল্প, কিংবা শুধুমাত্র সাফল্যের গল্প, এরকম বিশেষ বিশেষ ক্যাটাগরিতে বিশেষ বিশেষ গল্প এখানে আনা হয় না। জীবন যেহেতু কোনো সিলেবাস মেইনটেইন করে না, জীবন যেহেতু সিলেবাসের বাইরের একটা বিষয়, এবং জীবনে যেহেতু অনেক কিছু ঘটে যেতে পারে, সুতরাং হ্যালো 8920 গল্পের প্রেক্ষাপট হচ্ছে ইনফিনিটি, অসীম। যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের এখানে আসতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার গল্পটা আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন, আপনি আপনার মন খুলে আপনি শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। এবং আমরা তো গর্ব করে বলেই থাকি যে পৃথিবীর কাউকে যদি বলার না জায়গা থাকে তাহলে আসো, এবিসি রেডিওর অসাধারণ একটি প্ল্যাটফর্ম তোমাকে দিয়েছে, লম্বা একটা সময় দিয়েছে, মন খুলে ভাই মনের কথা বলো, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখব। কারণ আমরা বিশ্বাস করি গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় কিংবা শিক্ষণীয় বিভিন্ন প্রবন্ধে যা বলা হয় তার চাইতে একজন মানুষের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আমাদেরকে অনেক 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 বেশি শেখায়। হ্যালো 8920 সার্থকতা হচ্ছে সেই জায়গাটিতে, যদি হ্যালো 8920 শোনার পর একজন বন্ধু জীবনে বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত নিতে হ্যালো 8920 তারা উপকৃত হয়, তাহলে আমরা মনে করতে পারি যে হ্যালো 8920 সার্থক। আমরা মনে করিয়ে দিচ্ছি আপনাকে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলুন, তারপরে 2 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্প যেটা আপনি বলতে চান সেটা সারাংশ বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলছিলাম, একটি মাত্র অফিসিয়াল পেজ আছে, এছাড়া বাকি সবগুলো পেজ ফেসবুকে, ওগুলো আমাদের পেজ নয়, ওই পেজগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO
8920। এই যে HELLO 8920, এটার মাঝখানে কোনো স্পেস নেই, একসাথে লিখবেন। যে ওখানে যাওয়ার পরে পেজটি পাবেন আপনি RJ কিবরিয়া নামে। ওখানে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকে শান্তাকে নিয়ে ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, অসংখ্য বন্ধু সেখানে কমেন্টস করছেন, মন্তব্য করছেন। আমরা অনুষ্ঠানের শেষে সেগুলো পড়ার চেষ্টা করব, এবং যারা কমেন্টস করছেন, মন্তব্য করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, গল্পের শেষ পর্যন্ত না শুনে আজগুবি কোনো মন্তব্য দয়া করে করবেন না। এবং আমাদের অতিথির প্রতি আমরা সবসময় বলে থাকি, শ্রদ্ধা বজায় রাখুন। শুধুমাত্র তার প্রতি না, পারস্পরিক যে শ্রদ্ধা আছে, এখানে যে এতগুলো মেম্বার আছেন, প্রায় 60,000-এর কাছাকাছি, আমরা সবাইকে বলি সবার প্রতি আমরা যেন সবাই শ্রদ্ধাটুকু বজায় রাখি। আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই। আর এই কমেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের অতিথির জন্য, কারণ তিনি এগুলো সংগ্রহে রাখবেন। আপনারা যেটা বলবেন সেগুলো তার অনেকখানি মোটিভেশনের জায়গা জুড়ে সেই কথাগুলো থাকবে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার কথাগুলো তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যারা লিখছেন তাদেরকে আমি বলবো, বিষয় বিশ্লেষণ করে, বিবেচনা করে, গভীর বোধ থেকে লিখবেন দয়া করে। ঠিক আছে? আমাদের রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে শান্তাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমরা চলে যাচ্ছি শান্তার কাছে। শান্তা, গল্পের যে জায়গাটিতে আমি ছিলাম, সেটা হচ্ছে যে আপনি অনেক কষ্ট পেলেন যখন আপনাকে দেখতে এসে আপনার ছোট বোনকে পছন্দ করলো। তারপর আমি ব্যাপারটা মানতে পারছি না। আমরা ওই বাড়িতে প্রায় দীর্ঘ 15 বছরের মতন থাকা। তার পাশে আমাদের ফ্ল্যাটে আমাদের মতনই 3 বোন ছিল, ওদেরও একটা ছোট বোন, ওর নামও শান্তা। তো ওরা এক কথা বলতেছে, শান্তাপু দেখছো তোমার কি হইলো, এইটা সেটা, মানে মেয়েলি আমরা যখন কথা বলছি, আরে শান্তাপুরে এরকম একটা সমস্যা হইলো, শান্তাপুর যদি আরেকটু সুন্দর হইতো তাহলে তো শান্তাপুরই করতো এসে। মানে তখন মানে এমন জিনিসটা আমার ভিতরে হিট লাগতেছে যে মনে হয় যে আমার কারণেই মনে হয় আমার বোনদের বিয়ে হচ্ছে না। আমি আমার মার মনে হয় বোঝা হয়ে যাচ্ছি। এমনি আমার কষ্ট হচ্ছে, আমি ফার্স্ট ইয়ারে 3rd ক্লাস পাই, তারপরে আমার 2nd ইয়ারে আমার ভালো রেজাল্ট করতে হবে, তারপর আমার বিয়ের জন্য এখন ই করতেছে, আম্মু মনে হয় আর পারতেছে না, আর আম্মু এত খরচ কিভাবে বিয়ার করবে। তখন নদী আবার আসলো পরের দিন, ফোন করলো কই তুই, এই সেই কথাবার্তা। আমাকে জিকো কয়েকদিন ফোন করে, তখন আমার ভিতরে ওই ধরনের একটা মন মাইন্ড চলে আসলো, ছেলেটা আমাকে এতবার ফোন করে, ঠিক আছে ছেলেটার সাথে আমি কথা বলবো। নদী বললো ঠিক আছে তাহলে তুই শান্তার ফোন, আমার ফোন দিছে, ফোন দেবে বলতেছে কি তুমি কই যাচ্ছ। আজকে সকালে তো টিউশনি করার কথা ছিল, ওটা করবো না, আজকে আমার কলেজে টাকা জমা দেওয়ার কথা, টাকা জমা দিতে হবে, টাকা উঠাইছি, টাকা টোকা সব জমা দেবো। জিগো বলতেছে আচ্ছা ঠিক আছে আজকে টাকা জমা দেবো, হ্যাঁ জমা দেবো, আচ্ছা ঠিক আছে টাকা জমা দেবো। তা ওই দিন আর কথা বলে না, তারপরের দিন আবার ফোন করছে। নদী বলে কে জিগো না তোর সাথে দেখা করতে চাই, তুই দেখা করবে। আমি বলি কি ভাই আমার ভার্সিটির সামনে আসতে বলো, আমি তুই দেখা করতে চাই আমার সময় নেই, তো ওই বাইরেই আমি 5 মিনিট কথা বলবো, আমি চলে যেতে পারবো, আমার কালকে আমি টাকা জমা দিতে পারিনি, আজকে আমার টাকা জমা দিতেই হবে। জিগো আসলো, তালতলা ওখানে একটা মার্কেট আছে, জিগো ওইখানে দাঁড়ানো। আমি বলি কি আমাকে দেখছে কেমন আছো, ভালো আছো, আমার কতক্ষণ পরে বলে কি তুমি তুমি বিয়ে করবে আমাকে। আমি আকাশ থেকে পড়ছি, হাসতেছে। আমি বলি কি তোমাকে আমি বিয়ে করবো, তোমার কি আছে, তোমার বিয়ে করবো, আমি কিছু জানি না, ঘোড়ার ডিমে উল্টা পাল্টা কথাবার্তা বলো আমার সাথে। পরে নদীও হা হয়ে গেছে। ফয়সাল নামে একটা ছেলে ছিল, ওই যে আমার ফ্রেন্ড, ও তো জিজ্ঞাসা আসছে। ফয়সাল বলে কি পাগলা, আমার আবার এসে পাগলা, উল্টা পাল্টা কথা বলতেছে তাহলে। আমি পরে বলতেছি, পরে আমি বলি কি এই এগুলো উল্টা পাল্টা কি বলো, আসছো কি কারণ আসছো, না তোমার সাথে দেখা করতে আসছি। উদ্দেশ্য তুমি তো দেখা করার সময় পাও না, তাই আমরাই সবাই চলে আসছি তোমার কাছে। বিয়ে করবা। পরে আমি বলি কি বিয়ে বুঝো, বিয়ে করার সাহস আছে, হ্যাঁ বিয়ে করবো যাও। তা আসলে করবা, হ্যাঁ করবো, যাও। করবো না কেন, বিয়ের কেউ প্রপোজ দেয় না, তুমি দিছো, ঠিক আছে বিয়েটা আমি করবি, তোমারই করবো। এটা বলার পরে ও আবার বলতেছে আচ্ছা ঠিক আছে। বলে কি বিয়ে করতে হলে জানো কি করতে হয়, মানে একটা অনেক কথা হয়, মানে আমি ক্রেজি হয়ে যাই জিনিসটায়। বলে কি বিয়ে করলে জানো কি করতে হয়, শাড়ি পরতে হয়, খুব সুন্দর করে লাল শাড়ি পরতে হয়, টিপ দিতে হয়, চুড়ি পরতে হয়, খুব সুন্দর করে আসতে হয়। আমি বলি কি লাল শাড়ি পরলে বিয়ে হয়ে যায়, বিয়েটা এতই সহজ মনে করো, ডিরেক্ট বিয়ের কথা বলছে। আমি বলি কি বিয়ে করা সহজ, এই শাড়ি পরে আসলেই বিয়ে হবে। আমি বলি কি আজকে টাকা জমা দিব না। ওর মানে ফার্স্টের দিন আমার সাথে মুড দেখায়, 2nd দিন আমার বৃষ্টিতে ভিজায়, তামাশা করে, ও তামাশা আজকে বের করবো। পরে আমি নদীর বাসা ছিল কাছে গৌরানে, নদীরে বলি কি আজকে তোর বাসা চলতো, শাড়ি আছে। পরে বলি কি হ্যাঁ আছে। শাড়ি টাড়ি পরছি, ওই মানে ঘন্টাখানিক পার হয়ে গেল, শাড়ি টাড়ি পরে আনুমানিক 2:30টার দিকে জিগোর সাথে আবার দেখা হয়। জিগো তো মানে দেখা তো অদ্ভুত ভাবে দেখা যায়, আই তুমি শাড়ি পরে সত্যি এসে পড়ছো। আমি বলি কি হ্যাঁ বিয়ে না করবা তুমি,
শুধু আজকে বিয়ে, আজকে তো আমি তোমার না করে যাইতে পারবো না ভাই, আমি আজকে তো যাবো, আমি বাসা থেকে বলে আসি। আসলে কিছু কাউকে বলা হয়নি, ওইটা জাস্ট ও আমাদের সাথে মানে হঠাৎ হঠাৎ এমন কিছু কাজ করে, ও এই জিনিসটা শো ডাউন করার চেষ্টা করতো সবার সামনে, আমি শুনতাম। যেমন নদী এসে বলতো, ও আনকমন কিছু করার চেষ্টা করতো অলওয়েজ সবাইকে অবাক করে দেওয়ার মানে জন্য। অবাক, মানে ওই সবচেয়ে মানে এখানে পৃথক জিনিসটা বুঝাইতো। পরে শাড়িটা পরে আসছি, এখন তো আর দিকে কোনো কথা বলে না, চুপ করেছে। আমি কি এইটাই দেখছো, স্টেজে আসছো, দাঁড়াইছো, কোথায় দাঁড়াইছো, এখন কি করবা? তোর হাসতেছে, এখন করতে পারবা? তুমি তাহলে তো তোমার তো আমার সাথে সারাদিন থাকতে হবে, পারবা তুমি সারাদিন থাকতে? একটা দিন সারাদিনই তো থাকবো, আজান দেওয়ার আগে আমার কিন্তু বাসায় ঢুকতে হবে। তারপরে নদীর বলে কি তুমি যাও গা, ফয়সাল তুমিও চলে যাও, দেখি আজকে শান্তারে নিয়ে। শান্তার অনেক আবার সাহস হয়েছে, ওই দিন ভেবে করে কাঁদছে, আজকে আবার বলে কি বিয়ে করবে, দেখবো আমি। আচ্ছা ঠিক আছে, জিকো আমাকে নিল। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম আমরা, যে নীল খেতে যেতে বিরিয়ানি গুলো তৈরি করে, তেহারি, হ্যাঁ তেহারি, ওখানে আমাকে খাওয়াইলো। নীলক্ষেতের আমার তেহারি তো খুব বিখ্যাত ক্ষুধা তেহারি। লাগছে, আমি বলছি ভাই তুমি যা বিয়েটা কই কি করবা চিন্তা ভাবনা করো, আমি এখন খেয়ে নি। আমি আমার মতন খাওয়া দাওয়া করতেছি, ও মনে করতেছে, ও তো বুঝতে পারছে ওর আমি পাত্তাই দিতেছি না, জিনিসটা ওর কাছে খুবই খারাপ লাগতেছে। ও একটা পারবে, এটা একটা বলছে যে মাথায় ওইটা না, নেই। see, আমি একটু বলি, সেটা হচ্ছে যে ও যদি মানে পারেও, তাহলেও কি আপনি করবেন? মানে আপনার মাথার মধ্যে কি ছিল ওই সময়টাতে? আপনি হ্যাঁ, আমি তো এখনো মাথায় ছিল যে আমি বিয়ে করব, কারণ আমার শোনা কথা যে করবো ঢাকায় বাড়ি ছিল, তারপরে যে কর মানে ফ্যামিলি ভালো একটা পর্যায়ে, জানছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে সেকেন্ড ইয়ারে পরে, আমি এটা জানতাম। এবং আপনি জানতেন ওরা আর্থিকভাবে খুবই ভালো হ্যাঁ, অবস্থায় আছে। খুবই ভালো অবস্থা, এটা আমি জানতাম। একটু নোট করতে চাই এই জায়গাটায় আমার শ্রোতাদেরকে। দেখুন, ও যে সামাজিক অবস্থা এবং আর্থিক অবস্থা এবং পারিবারিক অবস্থার মধ্যে আছে, সেখান থেকে ওর চিন্তা ভাবনাটা খুবই খুবই লজিক্যাল। কারণটা হচ্ছে ওর বাড়িতে বিয়ে আসছে, সেই বিয়েটা চলে যাচ্ছে ওর ছোট বোনের কাছে, এক। দুই নম্বর হচ্ছে ও আর্থিকভাবে খুবই খুবই দৈন্য একটা অবস্থার মধ্যে সময় পার করছে। তিন নম্বর হচ্ছে পরিচয় যাই হয়েছে, ভালো লাগুক আর মন্দ লাগুক, ওই একটা মাত্রই ছেলে, এছাড়া ওর লাইফে আর অন্য কোনো ছেলে নেই। আর ও বারবারই যে জিনিসটা দেখছে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। কারণ ও যে অর্থনৈতিক দৈন্যতার মধ্যে বড় হয়েছে, সেখানে একটা ছেলের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, সেটা যে ফার্স্ট প্রায়োরিটি পাবে, সেটাকে আসলে নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না। এই জন্য ওর প্রশ্নের উত্তরে বোধহয় এটাই বের হয়ে আসছে যে ওর পারিবারিক ব্যাকআপটা অনেক ভালো ছিল। তারপর তারপর আমি আমি আসলে আমি ধারণা ছিল, না, কারণ এটা এইটা যেটা হয় না যে আপনি যদি এরকম হতো যে আপনি বিয়ে করে ফেললেন, আপনার পারিবারিক ভাবে একটা মানার ব্যাপার ছিল, তারা যদি না মানে? যে কোর ব্যাপারটা যে না মানে আমি সেটা চিন্তা করি নাই, ও মানমুক আর না মানুক আমাকে, মানে আমাকে বিয়ে দিতে পারবে না, আমার মার অনেক টাকা খরচ যাবে বিয়ে দিতে। ন্যাচারালি লাস্ট দেখতাম ফ্রেন্ডের বিয়েতে গেছি, যে দেখা গেছে বাবা মা খুবই ভালোভাবে দিতেছে, এত টাকা আমার আম্মু কই পাবে, এইটাই আমার মাথার ভিতর ছিল, আমার আম্মু দিতে পারবে না। আর আমার আম্মুকে ওই সিচুয়েশন থেকে বের করা, এটা আমার তখন মানে আসলে আমার মনটাও তখন এটাই কাজ করছে, এবং আপনি যেন পরিবারের উপর বোঝা না হয়ে না হই, এটা আমার ভিতরে অনেক ভাবে খাটছে। আপনি মেন্টালি রাজি ছিলেন। হ্যাঁ, রাজি ছিলাম। তারপরে কি করলো জিকো? তারপরে যেকোর সাথে সারাদিন ঘুরলাম, লাস্টে আমাকে বাসায় যখন ড্রপ করে দিবে, তখন আমি হাসতে চাই, বলছি দেখছো তুমি সারাদিন আসতে করছো, তুমি কিন্তু আমাকে বিয়ে করতে পারো না, ঠিক আছে যাও। পরে বলে কি তুমি কি আমাকে বিয়ে করবা, যে সত্যি কি করবা? আমি বলি কি হ্যাঁ করবো, সত্যি করবা? হ্যাঁ করবো, ঠিক আছে রিক্সায় উঠো। আবার রিক্সা উঠাইলো, মানে আমার বাসার সামনে তো কখনো ওকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ আমার পুরো এলাকায় জেনে যাবে জিনিসটা খুব খারাপ। আমাকে আবার রিক্সায় উঠে আমাকে মাঞ্জা নিয়ে গেল, মাঞ্জা নিয়ে গেল, ওখানে আমাকে বিয়ে করলো। কিভাবে বিয়ে হলো? সাক্ষীটা কি কই পাওয়া গেল? সাক্ষীটা হচ্ছে আমার ওরই ফ্রেন্ড, যে ওদের মহল্লারই, ও একটা গ্রুপের সাথে তো আড্ডা মারতো ওর মহল্লার ভিতরে। তো ওখানে গিয়ে মিজান নামের একটা ভাইয়া ছিল আর রানা ভাইয়া ছিল, ওনাদের নিল। মিজান ভাই আবার ওসব বিয়েটা আগে অনেক বিয়ে করাইছে বলে, এরকম ভেগে টেগে আসছে বলে বিয়েটা করাইছে। মিজান ভাই আমি তো একটা মেয়ে, ওকে আমি বিয়ে করবো। তারপর বলছে যে তুই কাকে নিয়ে আসছিস, মেয়েটার লাইফটা নষ্ট করিস না। মানে ওরা এইভাবে বলতেছে, ও তুই তো পাগল ছাগল, তুই লাইফটা নষ্ট করিস না। না আমি ওর বিয়ে করবো, আর ও আমার করবে। মিজান ভাই খুব মানে জলি মাইন্ডেড, তো সে বলতেছে তুমি এই পাগল বিয়ে করবা, থাকতে পারবা, করে ফেলবা, করার দরকার করতেছো, পরে বুঝবা। উনি আমার অবশ্য অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে। আর আমার কথা হয়েছে আমি যখন আসছি আমি তাহলে করবই। আমার ওগুলো চিন্তা হয়েছে যে হ্যাঁ আমি যদি এরকম একটা ভালো ছেলের বিয়ে করি, তাহলে আমার লেখাপড়ার খরচটা ওই বেয়ার করবে, কষ্ট হবে না, আমি লেখাপড়াটা করতে পারবো, ভালোভাবে করতে পারবো। যেহেতু ও আমাকে নিজে প্রপোজ করে করতেছে, অবশ্যই সে আমাকে লাইক করে, না হলে তো আমাকে সে বিয়ে ব্যাপার পর্যন্ত যায় না। পরে বলছে না আমি করবই। সর্বোচ্চ আমার বাসায় লেট করছি সেদিনই, আমার বিয়ের দিনই রাত 10টা বাজে আমার বিয়ে হয়। আমি বাসার কথা একবারও তখন আমার আসে না যে আম্মু আমাকে কিছু বলবে।
এই ভয়টাই আমার ভিতর থেকে সেদিন বের হয়ে যায়। আমার যে কাঁদি সে খুবই ভালো লোক। সে আমাকে বুঝাইছে, মা তোমার বাবা আছে? তা আমি বলছি না, আমার বাবা নেই। তা বলতেছে, এই তুই ওকে বিয়ে করতেছিস, ভালোভাবে থাকিস, মনে রাখিস ওর বাবা কিন্তু আমি। বিয়েটা পড়ানোর পরে জিগু বলতেছে, তুমি কি বাসায় যাবো আমার? তখন আমি ডিসিশন নিয়ে নিছি, না তুমি এখন কিছু করো না, আমি তোমার বাসায় যদি যাই তুমি কি করবা। ও সম্পূর্ণ ডিসিশনটা আমার উপরে ছেড়ে দিচ্ছে। তখন আমি বলছি, দেখো আমার এখন মাথায় কিছুই কাজ করতেছে না, আমার বাসায় দিয়ে আসো। ঠিক আছে, আমার বাসায় দিয়ে আসলো। আমার হাজবেন্ড আমার হাত ধরলো, যিনি আমার অসম্ভব ভালো লাগছে। আপনাকে কি বলবো, যে আমার একটা ছেলে আমার ধরছে হাত। আমার হাজবেন্ড আমার মুখে দিয়ে দেখা যাচ্ছে, তুমি না খুব চেঞ্জ হয়ে গেছো, আগের শান্তা এই শান্তার ভিতরে অনেক ডিফারেন্স, দুইটার চেহারা দুই রকম হয়ে গেছে, তুমি এত ঠান্ডা হয়ে গেছো কেন? পরে আমার বলতেছে, আচ্ছা তোমাকে একটা মজার কথা বলি, তুমি আগে প্রেম টেম করছো, এখন আমার বলতে পারো, সমস্যা নাই। আমি বলি কি, চুপ করে থাকো, বাসায় যাওয়া দরকার। আসলে আমার ওইগুলো বলতেছে কি, আমার হাত ধরছে তো আমার ভিতরে ঘুরতে, মাথায় শক্ত হয়ে গেছে। আমি যে হাত ধরে রাখছে, তাও রাস্তার ভিতরে একটা ছেলে হাত ধরে রাখছে, কি অবস্থা। তাও আমার হাজবেন্ড, সে হাজবেন্ড কি জিনিস সেটা বুঝি নাই, কিন্তু আমার একটা ছেলে হাত ধরছে, এইটাই আমি বুঝতে, মাথায় ওইটাই করতেছে। বাসায় আমি 10:30টার দিকে গেছি। আম্মা তো আমার গেট আপ দেখেই আকাশ থেকে পড়ছে, কই গেছিলি, কিচ্ছু বলিনি। কি তখন মনে হচ্ছে কি, আম্মা যত বের করে দেয় তাহলে সমস্যা নেই, আমার হাজবেন্ডের কাছে চলে যাবো, একটা জায়গা আছে। আরেকটা ব্যক্তিগত ভাবে বলি ভাইয়া, এইটা যদি আমরা কখনো না ভাবি যে আমাদের জায়গাটা অরিজিনালি আমাদের বাবা মার ঘর, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমার ওই ছোটবেলায় মনে হতো কি, বাসাতে বাইরে দাঁড়া করে রাখতো, আমার তো যাওয়ার জায়গা নেই, এই বাইরে দাঁড়া করাইলেই তখন আমার মনে হতো আমার একটা জায়গা করতে হবে। এটা আমার খুবই খুবই আম্মুর প্রতি তীব্র রাগ ছিল। এই রাগটা আমি কখনো প্রকাশ করতে পারি না। তখন আম্মা আমার বলতেছে, বলুক না, আমার তো জায়গা আছে, আমি তো এটা মাথার ভিতরে চিন্তা করতেছি। আম্মা পাশের রুমে কই গেছিলি, আন্তা বলতেছে, কোথায় গেছিলা তুমি? আমি বলি কি, একটা দাওয়াত খেতে গেছি। এই আমি ফার্স্ট বাসায় মিথ্যা কথা বলা শুরু করলাম। আমি পুরোনো পল্টনে একটা টিউশনি করতাম। ওখান থেকে আমি জি করে ফোন দিলাম, জিগো তুমি কোথায়? তারপর বলতেছে, আমি তো বৌদ্ধ মন্দিরে আছি। তখন আমি জি করে বলছি, জিগো তুমি আমার অনেক কিছু জানো না, আমার জানাইতে হবে, আর জানানোর জন্যই তোমাকে আমার আজকে দরকার। তাহলে একটা কাজ করো, কমলাপুর স্টেশনে এখানে আসো। আচ্ছা, কমলাপুর স্টেশনে গেলাম। তারপরে আমি রিক্সা ঠিক করছি, তারপরে খ্রিস্টান কবরস্থানে, ওখানে খ্রিস্টান কবর, এখানে কি করতে যাবো বাড়িতে, এখানে যাব, দরকার আছে। একদম আমার ডাইরেক্ট আমার বাবার কবরস্থানে গেলাম এবং ওখানে দাঁড়ায় আমি সব বললাম, যাবতীয় যে ঘটনাগুলো বলা দরকার, আমার হাজবেন্ড জানা দরকার আছে, সবই বললাম। তখন ও আমার একটা কথা বললো, তুমি এটা লুকাইতেও পারতা, তবে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি, তুমি যখন এটা বলছো, তোমার মনে রাখবো, আজকে তোমার আব্বার কবরের সামনে দাঁড়ায় বলতেছি, আমি যে তোমার জীবনে যত স্বপ্ন আছে পূরণ করবো। ভালোবাসা, তুমি আমার ভালোবাসো আর না বাসো, কিন্তু তোমার জীবনে সব স্বপ্ন আমার স্বপ্ন মনে করবো, এই কথা বললো। আমি চুপ করে শুনলাম, শুনে আমি চলে আসলাম। পরে ও চলে গেছে, আমি আমার ভার্সিটি ক্লাস টাস করে, আমার তখন পরীক্ষা, আমি পরীক্ষা দিতেছি। দেওয়ার পরে তখন আমার ভিতরে আরেকটা জিনিস কি হাঁটলো, যে জিগো সম্পর্কে আমার জানা দরকার। জিগো তো আমার ওইভাবে জানাচ্ছে না, যা জানছি আমি মানুষের মুখে। জিগোরে বলতেছি, তোমার বাসায় আমি যাব। জিগো যে বাসায় থাকে, ওর বোনের বাসায়, সেই বাসায় নিয়ে গেল। আমার তো এখন জিগো সম্পর্কে তথ্য আমি তো ডাইরেক্ট জিগোরে বলতে পারি না, তুমি কতটুকু পড়াশোনা করছো, তোমার সার্টিফিকেট শো করো, এটা তো বলা যায় না। আমার হাজবেন্ড ওর বোনের সাথে খুব তাড়াতাড়ি মিশে গেলাম। মিশে গিয়ে ওর বোনটা আমি জিজ্ঞেস করলাম যে কিসে পড়ে, ওর বোন আমাকে মিথ্যা বললো। ও যেটা শিখাই দিচ্ছে সেটাই কিন্তু বললো। চিন্তা করলাম, ওর বড় বোন এটা বলছে, তাহলে ডেফিনেটলি এটা সত্য। এটা নিয়ে তো আর ঘাটাঘাটি করার কিছু নেই। কন্টিনিউয়াস আমার সাথে দেখা হচ্ছে, সপ্তাহে 1বার বা 2বার 3বার দেখা হচ্ছে। দেখা হওয়ার পরে আমার হাজবেন্ডের সাথে আমার কোনো এর ভিতরে ওই হাত ধরাই পর্যন্ত ওইভাবে আমাদের কোনো একটা সুন্দর মুহূর্ত আসে নাই যে আমরা শেয়ার করবো একজন আরেকজনের। আমার আরো জানতে হবে, আমার ফ্যামিলির কাছে তো ওকে দাঁড়া করাইতে হবে। যেটা খারাপ সেটা আমি লুকাবো, যেটা ভালো সেটা আমার বাসায় জানাবো। এটা আমার মাথার ভিতরে খেলতেছিল। আমার আম্মু ব্যাপারটা বুঝতে পারতেছে যে আমি একটা ছেলের সাথে কথা। আমার আম্মু অসম্ভব বুদ্ধিমতী মহিলা, এবং যেমন বলতে ব্যাপারটা বুঝতেই দেয় না, যে সে বুঝতেছে যে আমি একটা ছেলের সাথে। আর আমি আম্মার উপরে বেশি বোঝাচ্ছি যে আম্মার থেকে বেশি চালাক আমি।
একদিন কি হয়েছে, রাত্রে আমি কথা বলতেছি, আমি মনে করছি আম্মা কিন্তু ঘুমাই গেছে। মানে ওই বাড়িটা পুরান বাড়ি ছিল তো, কারেন্ট চলে গেলে বোঝার উপায় ছিল না কে কোথায়। আশেপাশে আলো আসলে বোঝা যেত না যে এক জায়গা আছে, ছায়াটা পড়লেও বোঝা যায় কিন্তু যে একজন দাঁড়ানো। আম্মা কি করছে, আমাদের আবার সে কি করছে, উল্টা দিক দিয়ে ঘুরে আমাদের রুমে ঢুকছে। এটা তো আর আমি দেখিনি। আমি তখন আমাকে দিকে ওইদিকে প্রশ্ন করতেছে, আমি তোমার কি হই? তা আমিও বলতেছি, তুমি আমার হাজবেন্ড হও। এটা তো আম্মা শুনছে। তারপর তারপরে বলতেছে মানে হাজবেন্ড ওয়াইফ যে টাইপের কথাবার্তা এরকম, মানে ও আস্তে আস্তে আমার ইজি করতেছে, আমিও ইজি হচ্ছি। সে তো সব শুনছে দাঁড়ায়, আমি 1 ঘন্টা কথা বলছি, 1 ঘন্টাই দাঁড়ায় ছিল এবং 1 ঘন্টাই শুনছে। শোনার পরে লাইট অন করছে, ফোন রাখার সাথে সাথে লাইটটা অন করছে। আমার তো আর কিছু, মানে আমি তো খাঁচা ছাড়া। হ্যাঁ, শেষ। আমি এখন আর কি বলবো, এখন আমি মিথ্যা তো কিছুই বলতে পারবো না, কারণ সে সব শুনছে, সেখানে তো আর কোনো কথাই থাকে না। রাইট। পরে আম্মা বলতেছে, তুই ওকে বিয়ে করছিস? আমি বলি কি, না করিনি। আচ্ছা ঠিক আছে, করিস নাই না? আমি মানে কন্টিনিউস মিথ্যা বলে যাচ্ছি যে না, এখন যদি বলি বিয়ে করছি, এখনই যদি ওর বলে রাত্রেবেলা চলে যায়, আমি কই যাবো, এটা চিন্তা হচ্ছে। বলতেছে আমি কলেজে গেলাম, কলেজের নাম করে আমি জিগোর ওই বোনের বাসায় গেছি। জিগোরে বলতেছে, এই জানো তোমার সাথে কথা বলছি, এই সমস্যা হয়েছে। জিগো বলে, আরে ওইটা তো মাই, মাকে আর ফেলে দেবে সন্তানদের, আউ কপ করলেও দেখবা তোমার রেখে দিবে। জিগোকে আম্মা ডাইরেক্ট ফোন করছে, নদীর কাছ থেকে নাম্বার নিচ্ছে, নদী জিগোর নাম্বারটা দাও। ভেরি স্মার্ট। নদী তো মানে আমাকে ফোন দিছে, এখন আমি কি করবো? আমি বলি সবই শুনছি, নাম্বার দিয়েতে যা হবার হবে। কি করছে, আম্মার নাম্বার আছে, আম্মা খুব ভালো ভাবছে, জিগো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কি শান্তাকে বিয়ে করছো? ওকে আমি তুমি ওকে সত্যি করে বলবো, তুমি কি শান্তাকে বিয়ে করছো? তুমি যদি শান্তাকে বিয়ে না করে থাকো, শান্তার সাথে কোনো টাইপের যোগাযোগ তুমি জীবনে করতে পারবো না। শান্তাকে এখান থেকে আমি আমাদের দেশের বাড়িতে পাঠাই দেবো, আমার নানা বাড়ি পাঠাই দিবে। তুমি আজকে সত্যি বলবা, তাহলে কোন টাইপের রিলেশন যদি আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, তোমার অনেক কিছু সাফার করতে হবে। এটা তুমি চিন্তা করে দেখো, আর সত্যি বলাটাই চেষ্টা করো। আমার হাজবেন্ড সত্যি কথাই বলছে, আমি বিয়ে করছি। ঠিক আছে, আজকে তোমার বউ থাকবে এ বাসায়। যখন এগুলো বলতেছে, আমি তখন আমার হাজবেন্ডের সামনে দাঁড়াবো, আজকে থাকবে, কালকে তুমি খুব ভদ্রভাবে, আমার রিলেটিভ সব আসবে, সামনে নিয়ে যাবো। তোমার বউ আমার বাসায় কেন থাকবে? তোমার বউর তো আমার বাসায় কোনো স্থান নাই, আমার মেয়ের স্থান আছে, বাপ তোমার বোন নাই। ঠিক আছে, মা যখন এটা বলতে পারছে, তাহলে ঠিক আছে, তুমি কি আমাকে নিয়ে নিয়ে যেতে পারবা? আমার কনফিউজটা আবার লাগতেছে, আমার হাজবেন্ড যায় কি যায় না, আমিও এখন বাসায় যাবো কি যাবো না। দিকে বলতেছে, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি তো আমার বোনের বাসাটা চেনো। তো এর ভিতরে আমি ওর আবার নিজের বাড়িতে গেছিলাম, আসলে ওর বাড়ি আছে কিনা দেখ। আম্মা খুব হাও কাও করছে, আন্টিদের আনছে। আম্মা মানে এইটা একটা আম্মার অভ্যাস, কারোর সাথে যদি কোনো কথাই বলছি, সে সবাইকে ডেকে ডেকে আনবে, এনে একদম মানে একটা সিনকেট করবে। আর আমি খুব লজ্জা পাইছি ব্যাপারটা। আম্মার কাছে তো একটা পাইছি রাত্রেবেলা লজ্জা, আবার এখন আত্মীয় স্বজনের কাছে পাইলাম লজ্জা। আমাকে পরের দিন উঠাই দিল, আমিও চলে আসলাম, রাগ হয়ে বলছে আর জীবনে মার কাছে যাবো না। ঠিক আছে, এই সেই। তারপরে আম্মা আবার রাগ করে বলছে, মোবাইল রেখে যা, ওটা আমার টাকার। রাগে আমার আসার সময় আম্মাও প্রচুর কাঁদছে, কান্নার পরে বলতেছে, আমি তোকে জীবনে মাফ করবো না, আর তুই এটা মনে, আমি যে কষ্টগুলো ভোগ করছি, তুই ওই সেম কষ্টগুলো নিজে নিবি। এটা আম্মা ওই মুহূর্তে রাগ করে বলছে। আম্মা বলতেছে বলুক, এটা বলতেই পারে, এখন মুরব্বী মানুষ অনেক কথাই বলতে পারে। আমি আম্মারে বলছি, মা তোমার সাথে হয়তো আমার আর কথা হবে কি হবে না জানি না, তুমি মা একটা জীবনে সবসময় বলতা যে আমাদের লেখাপড়া করতে হবে। আমি তোমার আজকে একটা কথা দিলাম, জীবনে যে মুহূর্তে যাই আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, যদি না খেয়েও থাকতে হয় আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করব। আম্মা মনে করছে বিয়ে হয়ে গেছে, আর এইগুলা লেখাপড়ার কথা ওর মাথায় কি আসবে। আমি চলে আসছি, চলে আসার পরে ডেফিনেটলি সারাদিন ঘুরছি, ঘোরার পরে এখন জিগো আমার বাসায় নিবে কি নিবে না, আমারও আমি চিন্তা করছি, জিগো যেহেতু আমার এইখানে এসে নিয়ে গেছে, ও তারা আমার রাস্তায় ফেলবে না, ওকে আমার তো ঠিকই একটা জায়গায় নিবে। রাত্রে 11টার দিকে ওর বোনের বাসায় আমার উঠায়, ওর বোনের বাসায় ও থাকতো, ওর বোনের বাসায় উঠায় গিয়ে একদম ডাইরেক্ট ওর বোনটা বলে, ও আমার বউ, আর আম্মাকে বলবো আমার বাসায় আমার রুম ছেড়ে দিতে, আমার যে রুম খালি আছে রুম ছেড়ে দিতে। আমার বউ যদি কেউ ওকে না মানতে পারে, তোমরা তোমাদের চিন্তা করতে পারো, কারণ আমি এই মেয়েটাকে নিয়ে আসছি, আমি এই মেয়েটাকে ছাড়তে পারবো না। জিগো এই ধরনের কথা বলছেন, তা হা হয়ে গেছে, কি বলে এগুলো, তা আমাকে সবাই খারাপ ভাববে না? ওরা আমাকে এত মানে আদর যত্ন করে উঠাইলো, আমি মানে হা হয়ে গেছে। আমি মনে হইতেছে কি আমার মারে আমি ভুলে দেবো, ওদের এত আদর যত্নে। মানে ওদের বাসায় আমি প্রায় 6 মাসের মতন ছিলাম। ওর বোন আমাকে কিছু কিছু কথা বলতো,
বোনরা বোনরা ফোনে ফোনে কথা বলতো, আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলতো, কিছু কিছু আমার কানে আসতো। আর আসতো, আমি মানে এগুলো টলারেট করতে পারতাম না। আপনি বোনের বাসায় কেন থাকলেন? আপনি চাইলে তো আপনার শ্বশুর বাড়িতে উঠতে পারতেন। আমার হাজবেন্ডে তখন বাড়িটা তৈরি করা হচ্ছিল, ওকে, তখন তৈরি হচ্ছে ওটা। তৈরি হচ্ছিল, যে কারণে ও তো ছোট, আর ওর এই বড় বোনটার সাথে ও বেশি কানেক্টেড ছোট থেকে। ওকে, ওর বোন বললো আমার রুম তো খালি, তাহলে তুই আমার বাসায় রুমে এসে থাক। পাশে ছোট একটা রুম করে আমার শ্বশুর শাশুড়ি ওখানে ছিল, আর বাড়িটা তৈরি হচ্ছিল। বাড়িটা অবশ্য 1.5 কাঠার মতন জায়গা, ওইখানে মানে ওর যে অংশটুকু ওটা তৈরি করতেছিল। পরের দিন আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলো, আমার শাশুড়িও দেখি পুরো মহল্লার মানুষ আসছে, মানে আমার এত আপ্যায়ন করলো কিভাবে আমি মানে কল্পনা করতে পারিনি। তখন মনটা খুব খারাপ হয়েছে, আহারে আমার বাসায় যদি একটু প্রোগ্রাম করতাম, এরা তো অনেক ভালো, অনেক খুশি হইতো, কত খুশি হইতো, না একটা ভালো ছেলের কাছে গেছে, ভালো ফ্যামিলির কাছে গেছে। আমি মিস করতেছিলাম আমার ওকে। আদৌ জাহাঙ্গীরনগরে পড়তো আপনার হাজবেন্ড? না, আমার হাজবেন্ড ক্লাস 8 পাস ছিল। ওকে, যাই আমরা একের পর এক গল্পে যাই। বাড়ি ঘর তো পেয়েছেন ঠিক মতো, যেটা শুনেছি। হ্যাঁ, এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা আরো কিছু কিছু সমস্যা, সেগুলো আমরা একটু সিরিয়ালি জানার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে আর জিকুকে দেখলে অবশ্য বোঝার উপায় ছিল না কিভাবে ও যে এডুকেটেড না। মেন কথা, জিকুর একটা গুণ ছিল, সবচেয়ে বড় গুণটা হচ্ছে ও প্রচুর পরিমাণ বই পড়তো। ওকে, অনেক। আমার হাজবেন্ডের মানে সবচেয়ে প্রিয় জিনিস ছিল বই। বাহ বাহ বাহ, বই দিয়ে ঘর ভরে গেছে, দেখা গেছে আমার কোনো আসবাবপত্রই হয়ে গেছে আমার বই। বাহ, চমৎকার। এমন। তারপরে একটা আলমারি ছিল পুরো বই দিয়ে ভরা, মানে ও এত কিছু জানতো। আমি যে ওর থেকে বেশি এডুকেটেড আমি তা বলতে পারতাম না। এমন কঠিন কঠিন প্রশ্ন মাঝে মাঝে আমার করতো, আমি হারায় থাকতাম। বলে কি, তুমি একটা অনার্স সেকেন্ড ইয়ারের মেয়ে, তুমি বলতে পারো না? আমি লজ্জায় পড়ে যেতাম। তা আমি তখন তো আমার বোঝার উপায় ছিল না যে ও আসলে লেখাপড়া জানতো না। এভাবে রইলাম, ওরা কথাবার্তা বলতেছিল, মানে আমার নামে খুব নেগেটিভ কথা বলে। শ্বশুর বাড়িতে যেটা বেশি সমস্যা ছিল, এরা খুব সন্দেহপ্রবণ, শুধু সন্দেহপ্রবণ না, খুবই সন্দেহপ্রবণ। তখন আমার আবার একটা দুর্ঘটনা ঘটলো, বলতে কি 12ই ফেব্রুয়ারি সে চলে গেছিল যে আমি বাসায় আসছি, আড্ডাটা ধরে তুমি আমি এসে তোমার সাথে খাবো। আর বাসায় আসে না, আর তো আমি কান্না করা শুরু করছি, আল্লাহ ও আসে না কেন। আমার হাজবেন্ড ফোন করে, ল্যান্ড ফোনে ফোন করে বলে আমি আজকে আসবো না, আমার কালকে নাহলে পরশু দিন আসবো। খুবই রাগ হয়েছি, আমাকে ভাত দিছে, আমি বড় আপু ভাত দিছে, সেটা তো আর অ্যাভয়েড করা যায় না। আমি অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি উঠে গেছি, আমার শরীরটা অনেক খারাপ ছিল। তখন আসলে আমি কনসেপ্ট করছিলাম ব্যাপারটা, আমি বুঝতে পারি। কত মাস পর এটা ফেব্রুয়ারিতে আমি কনসেপ্ট করছি, আর বিয়েটা হয়েছিল আমার জুলাইতে। বিয়েটা হয় তার মানে আপনার প্রায় মাস 7 পরে। আমার হাজবেন্ডের সাথে প্রথম যে মুহূর্তটা নভেম্বরে, আমরা নভেম্বর ডিসেম্বর। মানে এটা এত পরে কারণ আমরা ওরকম মানে মেন্টালি অ্যাটাচমেন্ট যেটা বলে ওটা ছিল না। তারপরে আমাকে কি করছে, আমি ঘুম আসে না, রাত্রে 3টার দিকে আমি ঘুমায় পড়ছি। তখন আমি বুঝতে পারছি যে আমার রুমে তালা দেওয়া হয়েছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমার রুমে কেন তালা দেওয়া? আমি টয়লেটে যাবো, দেখি টয়লেটের লক করা, তালা দেওয়া। আমি আর কিছু বলিনি, তালা দেওয়া। এবং এই তালাটা কেন দেয়া আমরা জানবো, একটু পরে জানবো। তবে তার আগে একটু বলে নেই, আপনারা যারা শুনছেন তাদেরকে মনে করে দিচ্ছি, আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের অনুষ্ঠান হ্যালো 8920। কথা বন্ধু কিবডি আপনার সঙ্গে আছে, এবং শান্তা আজকে তার জীবনের গল্প বলছে। শান্তাকে নিয়ে আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, সেই রেডিও স্ট্যাটাসে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি, facebook.com/HELLO8920। এই একটি মাত্র পেজ আছে হ্যালো 8920, যেটা আরজি কিবরিয়া নামে। ওখানে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাইক দিয়ে দেবেন, আর লাইক দেওয়ার মুহূর্তেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে ওই আমাকে তালা দেওয়া হলো। আমি তো ঘুমের থেকে উঠছি, আমি তো টয়লেটে যাবো, তখন আমি ব্যাপারটা খুব মানতে পারিনি। কি ব্যাপার, আমার তালা দেওয়া কেন? এটা কি, আমি কি চোর নাকি? আমার ভিতরে ওইটা লাগছে। আর আমি ওনার সাথে বেয়াদবি করবো না, কারণ যে কোনো একটা কথাই ছিল, তুমি আমাকে যত কথা বলো, আমার বোনকে কিছু বললো না, কারণ আমার বোনটা আমার মার থেকে বেশি করছে। আমার মা আমাকে অত সময় দিতে পারেনি, আমার বোনটা দিচ্ছে, আমার বোনটাকে কিছু বলবো না। তারপরে আমি আর জিকুকে আমি এটা বলি নেই, কারণ জিকু যেহেতু আমাকে ওইভাবে বলছে, আর আমার যাওয়ার কোনো জায়গা নেই জিকু ছাড়া। আমি জিকুর অ্যাবসেন্সে আমি কখনোই কারো চিঠি পত্র ফাইল এগুলো ঘাটা আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না। আম্মু কোনোদিন করতে দেয় নাই, বলছে যার যার পার্সোনালিটি তার কাছে, এগুলো করা ঠিক না। উনি পরের দিন সকালে বলতেছে, জিকুর ডায়েরি টাইরি আছে, ওখান থেকে দেখো তো কই গেছে, ওর ফোন নাম্বার গুলা দেখো তো, এগুলো আমি সব ফোন করে দেখবো আসলে আছে কোথায়।
আপনি যে দরজাটা বন্ধ পেলেন এবং হ্যাঁ, কেন বন্ধ করে রেখেছিলেন intentionally? অরিজিনালি সে তার ধারণা হচ্ছে তার হাজবেন্ড আমার রুমে আসবে, ইনসিকিউর ফিল করতেছিল। ও আচ্ছা, মানে ওকে, তার হাজবেন্ড আপনার সম্পর্কে কি জানা হচ্ছে? আমার দুলাভাই দুলাভাই হচ্ছে, এবং সে কারণে যেহেতু আপনার হাজবেন্ড বাসায় নেই, বাসায় নেই। সে কারণে সেই মহিলা আপনার হুম। তালাটা বন্ধ করে হ্যাঁ, রেখেছে। আমি কিন্তু তখন আমি এটা মাইন্ডে আনি নেই যে সে এটা ভেবে, পরে আমি পরে আপনি বুঝতে বুঝতে পেরেছেন পারছি এক্স্যাক্টলি। ব্যাপারটা। ওকে, তারপরে তারপর আমি মনে করছি হয়তো আমি পালা টালায় চলে যাবো, দেখো না রাগ করে যদি চলে যাই, সে এই কারণে এটা কারণে বন্ধ করে রেখেছে। এটাই। তারপর আমার বলতেছে যে তুমি একটু ফোন নাম্বারটা ঘেটো, এটা দেখো। তা আমার হাজবেন্ড, আমার তো খারাপ লাগবে, পয়লা ফাল্গুন গেল, আমার হাজবেন্ড আমার সাথে নাই। ওই দিনই আমাকে বলার পরে রাত্রে আমি মানে যে ঠিক আছে আপা, আমি আবার ওই দিন বলছি ঠিক আছে আপা, আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমি করছি, আমার রুম লক করে দিছি। লক করে আমি ওই ফার্স্ট যে সমস্ত পার্সোনাল যা সবকিছু ঘাটাঘাটি শুরু করি। ঘাটাঘাটি করে আমি তো অদ্ভুত হয়ে যাই, নাকি কি বলবো ভাইয়া, আমার মনে হয় তখন শরীর ছেড়ে দিচ্ছে যে এই কি অবস্থা। কি দেখলেন আপনি? আমি দেখি যে কোর একটা স্টেম, কুইন নামে একটা মেয়ের সাথে স্টেম করা, বিয়ের একটা লটারি সিল দেয়, তারপর কাবিন, কিছু ছবি, মানে ওই মেয়েটারই ছবি, আমার হাজবেন্ড ছিল না ওর সাথে। আমি বিশ্বাসই করতে পারতেছি না, কারণ আমি সবই তো ওকে বলে দিচ্ছি। তো আর আর ও যদি আগে একটা বিয়েও করে, আমি সেটা আমি অ্যাকসেপ্ট করে নিতাম। আবার তালাকের নামাটাও ছিল, মেয়েটার সাথে তালাক নামাটাও ছিল ওর মানে সাথে। কেন গোপন করলো আপনি সেটা? আমার কথা হচ্ছে, ও যদি জঘন্য হোক, ও যদি খারাপ হোক, আমাকে বলুক, ওটা তো ওর পাস্ট, ওটা আমার তো জেনে লাভ নেই। এখন কি আছে এটা আমার জানতে হবে। এখনের পরে যদি কিছু করে, তখন আমি এটা মানবো না। মানে আপনি ওকে সুযোগ দিয়েছিলেন যে তোমার পাস্টে এমন কোনো হ্যাঁ, থাকলে সেটা আমাকে আমাকে বলে ফেল, বলতে পারে কিন্তু সে সেটা বলেনি। না। আমি এখানে একটু নোট করতে চাই সবাইকে, লাভের মধ্যে এই যে আমাদের কমন, যে আমার হ্যালো 8920 করার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, বন্ধুদের কাছ থেকে শোনার অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে আমি একটা মন্তব্য করতে চাই এখানে আমার ব্যক্তিগত অনুভূতি থেকে। সেটা হচ্ছে, লাভে একটা বিষয় সবসময় কাজ করে, সেটা হচ্ছে বিশ্বাস। আমরা সবসময় বলি যে বিশ্বাস না থাকলে প্রেমের সম্পর্ক হয় না, কিন্তু বিশ্বাস যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে অনেস্টি, সততা। সেই সততা যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বিশ্বাস তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। দেখুন, ও যতদিন পর্যন্ত জানেনি যে ওর হাজবেন্ডের আরেকটা অ্যাফেয়ার ছিল কিংবা আরেকটা বিয়ে ছিল, ততদিন পর্যন্ত ওর হাজবেন্ড ওর কাছে পূত পবিত্র এবং সন্দেহাতীত ছিল। যখনই ও জেনেছে তখনই প্রশ্ন হয়েছে। প্রশ্নটা কেন এসছে? কারণ ও হাজবেন্ডকে আগে সুযোগ দিয়েছিল যে তোমার জীবনে যদি এমন কোনো পাস্ট থেকে থাকে, সবকিছু আমার কাছে ওপেন করে দাও, বলে দাও। ও যদি সেই মুহূর্তে বলে দিত, তাহলে এই ঘটনা ওর কাছে কোনো ব্যাপারই থাকতো না। ওর মনে প্রশ্ন এসছে স্বভাবতই, যেহেতু বলেনি, তাহলে আর না জেনে কি গোপন করেছো আমার কাছে। এক্স্যাক্টলি, রাইট। ওকে, চলেন সামনে দিকে যাও। তারপরে আমাকে যখন বলে, আমি তো, আমাকে বলে নাই, ও তো ছিল না, আমার তো হাত পা ছেড়ে দিছে। আমিও তখন জানি না, আমি কনসেপ্ট করছি, আমার ওইটাও আমার মানে সাপোর্ট করছে, শরীরও আমার সাপোর্ট করতেছে না। খুব ভোরবেলা আমি আপার নক করি, কারণ আমার লক করা ছিল, তখনও তালা দেওয়া। আমি আপাকে লক করি, আপা আমি টয়লেটে যাব। আমি আমার হাজবেন্ডের ফার্স্ট ভ্যালেন্টাইন ডে আমি এটা পুরস্কার পাইছি, সে জানতে পারলাম সে আরেকটা বিয়ে করছে অলরেডি। আপনি নিজে নিজে ফাইলপত্র মানে ঘেঁটে জানলেন? ফাইলপত্র আর ওর নিজের লেখা, মানে ডায়েরি, ওটা পড়তাম না, কারণ আমি কাগজ যখন পড়ছি হাতে, তখন আমি পড়ে দেখি আসলে ওই কাগজও তো মিথ্যা হইতে পারে, অনেক কিছু তো কাগজে ভুল হইতে পারে। আমার মনে হচ্ছে ওটা সম্পূর্ণ মিথ্যা, আমার হাতে সবকিছু। তারপর আমি বিশ্বাস করতে পারতেছি না এটা আসলে আমার হাজবেন্ড, হইতে পারে অন্য কিছু। আমার হাজবেন্ডে ফোন দিছি, পরে আমার হাজবেন্ডে ফোন দেওয়ার পরে তুমি বলে কি, এই তুমি এরকম করছো কেন? ও আমার মানে বকাঝকা করছে। আমি বলি কি, কালকে আমি পার্সোনাল ড্রয়ার ঘাটাঘাটি করছি, কুইনকে চিনো? ডাইরেক্ট প্রশ্ন করছে। ও তো চুপ হয়ে গেছে। আমার কোনোভাবেই তোমার সাথে থাকা সম্ভব হবে না, আমি যদি ভিক্ষা করে খাও তাও তোমার সাথে থাকবো না, কারণ তুমি কুইনের কথা আমার বললে কি সমস্যা হইতো, আমি কি তোমাকে ছুঁয়ে চলে যেতাম? মানে আমি ওইরকম খুব খুব বিশ্রী ভাবে রাগারাগি করতেছি। তার ও আমার ওইখান থেকে আর কিছু বলতেছে না, ও তো মানে ঠান্ডা হয়ে গেছে। কুইনের কাগজপত্র পাইলট আর কোথার থেকে? আমি ঠান্ডা মেজাজে তোমাকে বিয়ে করছি, ঠান্ডা মেজাজে তোমাকে ছাড়বো। ও এদিকে ওর বোনকে ফোন করছে, আপা ওকে কিছু বইলো না, এই না সে না, মানতেই পারতেছি না। দেখতেছি টিএসসি মোড়ে দেখতেছি একজনের ফুল গিফট করতেছে, একজনের লাভার নিয়ে ঘুরতেছে একজন। আর আমার হাজবেন্ডের আমি এরকম একটা জিনিস জানলাম যে সে আগে একটা বিয়ে করছে। আর উনি সে সময়টা কোথায় ছিলেন? সে ছিল হলো চিটাং, বেড়াতে গেছিল বন্ধু বান্ধবের সাথে। এটা আপনাকে বলে যায় না, আমাকে বলে দেন। আমার বলতে ওই যে বললাম না আপনাকে, 12 তারিখে আমাকে বললো যে আমি ঘুরে আসি বাইরে থেকে, পড়াশোনা করো, আমি 10টার ভিতরে বাসায় আসবো। কিন্তু 10টা বাজে ফোন দিয়ে বললো যে আমি চিটাং চলে এসেছি। This track was downloaded from FusionBD.com. ওকে,
ওকে, এবং এটা আপনি প্রথম জানলেন যে এরকম ভাবে না জানিয়ে হঠাৎ করে ঢাকার চলে যায়, বাইরে চলে যায়? ওকে, চলে যায়। চিকো তো মানে কিভাবে হরতাল ছিল, কিভাবে আসছে আল্লাহ জানে, ও আসছে। আপা বলছে যে খাও খাও, বারবার বলতে খাবার দিচ্ছে, আমি মানে অনবরত বমি করা শুরু করছি। আপা তো তখনই বলতেছে, সে তো বুঝে গেছে আমি কনসেপ্ট করছি, আর আমি তো জানি না যে পিরিয়ড অফ থাকলে যে কনসেপ্ট হয়। বলে কি তোমার যেটা খেতে ইচ্ছা করে আমাকে বলো। আমি পাউরুটির গন্ধই সহ্য করতে পারতাম না, পাউরুটির গন্ধ একদম সহ্য করতে পারতাম না। আর ওদের বাসায় বেশিরভাগ ফাস্টফুডের খাবার থাকতো। বলতাম আপা টক জাতীয় কিছু দেন, হয়তো ভালো লাগবে। এর ভিতরে জিকো আসছে, ভোরবেলা আসছে, 15 তারিখে 15 ফেব্রুয়ারি, খুবই ভোরে আসছে। দেখা যায় আমি রেডি হয়ে বসে আছি। আমি তো জিকোর জন্য ওয়েট করছি, জিকোকে নিয়ে বের হবো, জিকোকে আমি আজকে ছেড়ে দেবো। আমি নদীর সাথে মানে আলাপ আলোচনা করছি। নদী বলতেছে তুই হুটপাট করে কোনো কিছু করিস না, ওর সাথে বল, হয়তো ভয়ও বলে নাই। ও আমারে অনেক ভাবে বুঝাইছে, পায়ে ধরছে, কানছে, টানছে। ওই মুহূর্তে ওর লজিকটা কি ছিল? ওর লজিকটা হচ্ছে আমি তোমাকে হারানোর ভয়ে আমি কিছু বলিনি। ওকে, এটা মানে আমি আর কিছু বলি নাই। আর যেহেতু আমার তো একটা আমার হাজবেন্ডই আমার কাছে সব ছিল, আমার এক প্রথম পুরুষ, সবকিছুই। সে আমাকে বলছে, আমি বলে গেছি, শেষ ভুলে গেছি, সত্যি সত্যি। পায়ে ধরে হ্যাঁ, একদম সব ক্ষমা করে দে মা এবারের মতো। না সরি, মা তো নিশ্চয়ই বলেনি। ওকে, তারপর কি হলো? তারপরে ওর বোন আমাকে আরো বললো যে তুমি তো কনসেপ্ট করছো। আমি তো আকাশ থেকে বসছি। কে মানে আপনাকে? আপনার হাজবেন্ড বললো যে আপনি? না, আমার হাজবেন্ডকে বলছে ওর বোন, বলছে তোরা ওয়াইফ মনে প্রেগনেন্ট। আমার বেবি চেক যেটা থাকে ওটা দিয়ে চেক করে দেখি আসলে আমি প্রেগনেন্ট ছিলাম। আমি তো খুবই খুশি প্রেগনেন্ট, আমি মা হব। তা জিগো আমাকে জিজ্ঞেস করছিল যে মানে আমার ফার্স্ট ডে যেদিন আমরা অনেক মানে কাছের মুহূর্তে ছিলাম, মা আমার স্বপ্নগুলো বলো কি কি। আমার খুব স্বপ্ন, আমার একটা খুব ইচ্ছা ছিল, আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি আমাকে মাস্টার্স পাস করাইতে হবে। হ্যাঁ, তুমি মনে রেখো, আমি রক্ত বিক্রি করে হইলেও তোমার মাস্টার্স পাস করাবো। আর কি ইচ্ছা ছিল আমার, মানে আসলে তো আম্মুর জন্য কোথাও যেতেও পারতাম না। বলতাম যে আমাকে ফ্যান্টাসিতে নিয়ে যাবা, অনেক বেলুন কিনে দেবা, বেলুনতে গুলো আমি ছেড়ে দেবো, আকাশে উঠবে, এরকম। দেখো শুনতে হাসতো, বলতো এইগুলো একটা ইচ্ছা হইলো, এমন কিছু ইচ্ছা বলো। আমি বলতাম আমাকে এটা দিবা, ওইটা দিবা। বেবির প্রসঙ্গে আপনি ইচ্ছার প্রসঙ্গে কেন আসলেন? ইচ্ছার কথাটা এর জন্য আসছি, কারণ বেবিটাও আমার একটা ইচ্ছার অংশ ছিল। তুমি এখন বেবি নিবা, আমি কিছুই করি না, আমার ফ্যামিলিতে এই প্রবলেম গুলো হবে, তোমাকে লেখাপড়া আর জীবনে করতে দিবে না। পরে আমি বলছি না, আমি বাবু নিব, আমি লেখাপড়া করবো। আর কেন তুমি আসো না, তুমি করবা। ও একভাবেই বেবি রাখবে না, রাখবে তো রাখবেই না। পরে আমার শাশুড়িকে আনলো, আমার শাশুড়ি তো খুবই রাগারাগি। হ্যাঁ, একটা আমার বংশের প্রদীপ, এই সেই, আমার ইচ্ছা মতন বকলো। আমি কিন্তু ওরা কিছুই বলি নাই, যে কি ওরা আলাপ আলোচনা করছে কিছুই জানি না। আমার তখন ওর পরীক্ষা, আমার কথা হয়েছে ওরা ওদের নিয়ে মরে যাক, আমার তো পড়তে হবে, আমার পুরোটা তো পাস করতে হবে। ওইখানে মানে অনেক বুঝাইলো, আমার হাজবেন্ড আমার অনেক ভাবে বুঝাইলো। বলে কি, আর তখন আমি বলছি যদি এইটা করো, অ্যাডমিশন করো, তো যদি আমার আর কোনোদিন বাবু না হয়, আমি আছি না, আমি তোমার সব, আর তুমি আমার সব, পৃথিবীতে আমরা দুজন থাকলেই হবে, আর কারোর লাগবে না। ও আমার এইগুলো বুঝাচ্ছে। তারপরে পরে যা বুঝাচ্ছে আমিও বুঝতেছি। তারপরে ও আমার নিয়ে গেল, অ্যাডমিশন হলো। অবশ্য আমার মানে আমার ননাস ওর এই অ্যাডমিশনে খুব সাপোর্ট করছে, কিন্তু আমার শাশুড়ি সে কখনোই আজ অব্দি সে এই জিনিসটা কখনোই টলারেট করতে পারে নাই। আমাকে অনেক বকাঝকা করছে এর জন্য, তুই এটা কেন করছিস, কত বড় পাপের কাজ করছিস, তুই কি জানিস। আর আসলে আমিও বাবুর ব্যাপারটা না মানে ফিল করতে পারি নাই, মেন্টালি আপনি প্রিপেয়ারও ছিলেন না। আসলে আমি ওই জিনিসটা আমি ফিলই করি নাই। আসলে একটা বাবু হবে, এই হবে, সেই হবে, কি মানে জিনিসটা মনে হচ্ছে কি ওই যে সিনেমাতে দেখছি না, ওইটাই। আসলে আমি মানে কনসেপ্ট ব্যাপারটা কি, এই জিনিসটা বুঝতে আমার সবকিছু হয়ে গেছে। আপনি আমাকে একটু বলেন তো, আপনারা তো এমন একটা পরিবারে ছিলেন যেখানে 4 জন মেয়ে ছিলেন, মানে আলটিমেটলি আপনার মা এবং আপনার 3 বোন, সো 4 জন মেয়ে। এই ব্যাপারগুলো তো খুব ফ্র্যাঙ্কলি হতো আপনাদের পরিবারে? না, আমার বাসায় এই ধরনের কোনো কথাই বলা হইতো না, আলোচনাই হতো না। না, আম্মু তো মানে কি বলবো, আমার যখন বয়ঃসন্ধি প্রথম হয়, আম্মু আমাকে বলে নেই, আমার আন্টিকে দিয়ে আমার কথা বলাইছে। এই পারিবারিক দূরত্বটা আমাদের বাংলাদেশের অনেক পরিবারই আছে। আমার মনে হয় না যে এইটা আসলে দূরত্ব করার মতো কোনো বিষয়। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কি করতেন? আপনি তো অনেক ম্যাচিউর। আমি আমার সন্তানের সাথে আমি যে সমস্যাগুলো পড়ছি, মেন সমস্যাগুলো হচ্ছে আমার বয়ঃসন্ধি থেকেই আমি কিন্তু আমার আম্মুকে ভয় পাওয়া শুরু করছি। আমাকে তখনই আমার ইজি হয়ে যেতে হবে, ও যা চাচ্ছে ওর মতনই হতে হবে, এবং ওকে দুইটা রাস্তায় দেখাইতে হবে, একটা খারাপ একটা ভালো, এখন তুমি চুজ করো,
তোমার লাইফ তোমার। এই যে গোপন বিষয়গুলো, যেগুলোকে আমরা গোপন বলি, আদৌ আপনার কাছে মনে হয় যেগুলো সন্তানের কাছে না, গোপন? আসলে এগুলো গোপন কিছু না। এখন যেহেতু ম্যাচুর হয়েছে, এখন বুঝি যে এগুলো কিছুই না। এগুলো আরো তাদেরকে যদি ভালো করে বোঝানো যায়, তাহলে এই যে গোপন জিনিসের প্রতি তাদের যে অন্য ধরনের এক ধরনের আগ্রহ, যেটাকে অতিমাত্রায় আগ্রহ বলে, খারাপ ইন্টেনশন নিয়ে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু থাকে না। যাই হোক, যেখানে ছিলাম আমরা গল্পের, আমি ওখান থেকে আসলাম। আসার পরে একদিন কি হলো, একদিন সকালে জিগোর উপর খুব রাগারাগি করতেছে, আমার কলেজে যাইতে হবে, তুমি ফাইজলামি করতেছো। সে 12:30 বাজে, ওরে আমি ফেলে কি করছি, নিজে চলে গেছি, নিচে রিক্সা ঠিক করছি। আর এদিকে ওর দুলাভাই দাঁড়াই ছিল, দুলাভাইয়ের সাথে আমি আবার কথা বলছি। তো বলে, কোথায় যাচ্ছ? আমি তো কলেজে যাচ্ছি। ঠিক আছে, আমাকে একটু নামাই দেওয়া যাও। তুমি কোন দিক দিয়ে যাবা? আমি বলি কি, ভাই আমি তো যাবো খিলগা মোড়ে। আমি তো নামবো মালিবাগ মোড়ে, মৌচাকের দিকে, আমাকে ড্রপ করে দিও। যার বাসায় থাকি এবং যারটা খাই, এবং সে তখন সেই মুহূর্তে যদি এই কথাটা বলে, সেটাকে আমি খারাপ চোখে না দেখার মতন কিছু না। এই জিনিসটা অনেক বড় করে আমার শ্বশুর বাড়িতে দেখা হয়েছে। আমার মাথার ভিতরে চিন্তা করছি যে আপাকে জানাই দিই, আপা যদি আবার কারো কাছে শুনে তাহলে উনি তো যে খারাপ ধারণা করে। আমি আপারে ফোন করে বলতেছে, আপা আমার সাথে না দুলাভাই দেখা হয়েছে নিচে। উনি দেখি ফোনের ওই পাশ থেকে আমাকে খুবই অস্ত্রীন গালাগালি করতেছে। তুই আমার ভাইয়ের সংসার করতে পারবি না, তুই আমার জামাই নিয়ে ঘুরিস, তুই এটা করিস, তুই খারাপ মেয়ে। আমি তখন প্রচন্ড পরিমাণে আমার হাজবেন্ডে ভালোবাসি, চিন্তার বাইরে। আমি কি করবো, আমার পৃথিবী সামান্য একটা রিক্সায় ঘোরা, রিক্সায় খালি জাস্ট ওনাকে ড্রপ করাটা। চিকু দেখতেছে আমি খুব কান্নাকাটি করতেছি। তুমি কি হয়েছে তোমার? কলেজে গেলে কি হয়েছে তোমার? কেউ কিছু বলছে? বলো কি হয়েছে। আমি আবার যে করে নেচারাল ঘটনা এই হয়েছে। চিকু বলে কি, আরে বাদ তো, আপা হয়েছে একটা পাগল, তোমার আমি আপার কথা ছেড়ে দেবো, এটা তো কোনোদিন হয় না। আমার ফ্যামিলি অযথা কিছু ব্যাপারে খুব সন্দেহ করে। আমার দুলাভাইটাকে আমি চিনি না, সে কিরকম আমাকে কিন্তু এই বলছে। বলার পরে বলে তুমি আর আমার বাসায় যায় না। আমার বান্ধবী সুমি, ওর বাসায় উঠি, ওর বাসায় থাকি। এর ভিতর জিকো বলতেছে যে আমি বাসায় তোমাকে নিয়ে যাবো মানিকনগর, আর তোমাকে রাখবো না। পরে আমাকে মানিকনগর তার এক সপ্তাহ পরে নিয়ে যায়। ওর নিজের যে বাড়িটা আমাকে উঠায়। ওঠানোর পরে নিজের বাড়ি মানে কি ওর নামই বাড়ি? হ্যাঁ। ওরা কয় ভাই বোন ছিল? ওরা ভাই বোন হচ্ছে 6 জন। ওরা 4 ভাই 2 বোন। আর ওদের বাড়িটা এরকম স্টাইলে ছিল, লম্বা লম্বি, যার যার জায়গা ভাগ করা হয়েছে। এখানে ফ্ল্যাটের মতন না, জায়গাটা ভাগ করে দেয়। এটা কোথায়? মানিকনগরে? হ্যাঁ, মানিকনগর। এবং ওর জায়গায় যে বাড়িটা হয়েছে ওর, সেই বাড়িতে গিয়ে সেই বাড়িতে আমি। আপনার শ্বশুরের ভূমিকা, আপনার শ্বশুর কি এর মধ্যে তো একবারে শুনলাম না তার কথা। আসলে আমি তো ওদের কাছে তো ছিলামই না, কখনো যোগাযোগ করেনি না। আমি গেছি, কিন্তু আমার শ্বশুর হচ্ছে কনজারভেটিভ। উনি কারোর সাথে তত কথা বলতো না, যারা ভালো লাগতো কথা বলতো, না কথা বলতো না। ওকে, ঠিক আছে। তারপরে আমি বাসায় উঠলাম। উঠার পরে বেবি আপা, আমার যে ছোট ননাস, বেবি আপাকে বলতেছি, আপা কি ধরনের ধারণা করলো, এটা কি ধরনের কথা? এখন বেবি আপা তো তার বোন, আমার মাথার ভিতরে বুদ্ধি কত কম, তারই তো বোন, সেও তো একই সম্পর্ক বাদ দিয়ে কেন আপনাকে সাপোর্ট করবে? হ্যাঁ, সে তারপর আমার সাপোর্ট করছে। আপা তো পাগল, আপার কথা ধরো না, আমরা ওর কোনো কথাই ধরি না। ঠিক আছে, এভাবে কাটতেছে। এভাবে 1.5 বছর চলে গেল। 1.5 বছর আমার 3rd ইয়ার ফাইনাল দিয়ে দিলাম। দেওয়ার পর 4th ইয়ার আসলো। 3rd ইয়ার ফাইনালের সময় আমি জানতে পারলাম আমার হাজবেন্ড অ্যাডিকশন করে। কিভাবে? আমার উকিল বাবা সে আমাকে বলে দিল যে তুমি কি তোমার ফোন করছে, তুমি কি একটা ঘটনা জানো? কি ঘটনা? এই ঘটনা। হঠাৎ করে কেন জানালো? উনি তো অনেক আগে থেকেই জানতেন ব্যাপারটা। হ্যাঁ, জানতো ব্যাপারটা, কারণ উনার ওয়াইফ উনাকে আবার মাদকাসক্ত কেন্দ্রে দিয়ে দিছিল। উনি ভালো হয়ে বেরোছিল, তখন চিন্তা করছে এই ছেলে, জিকো ছেলেটাও ভালো, এই ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাবে কেন, এই যে ওর ওয়াইফকে বলি, ওর একটা ব্যবস্থা করলে ও ভালো হয়ে যাবে। ওকে। যখন আমাকে জানাইছে, তখন আমার তো আমার আর দিন দুনিয়া নেই। আমি 4th ইয়ারে পড়ি, আমার হাজবেন্ড টাকা দিচ্ছে, কি করব? 4th ইয়ার ফাইনাল পরীক্ষারও টাকা। পরে আমি একবারে ডিটারমাইন্ড হইলাম যে 4th ইয়ার ও টাকাটা দিবে, আর ওরা আমি বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রে যাওয়া শুরু করলাম। গিয়ে খোঁজ নিলাম যে কোথায় ভালো, কোথায় কি নিলাম। আর আমার শাশুড়ির আমি সঙ্গে সঙ্গে জানাইলাম যে করছে। কি বলবো, উনি আমাকে বিভিন্ন সময় জিকোর বিভিন্ন নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতো। এই নিয়ে আমার সাথে খুবই ঝগড়াঝাটি হইতো জিকোর। আর উনি এটা কেন করতো আমি জানি না, কিন্তু আমি এটা সহ্য করতে পারতাম না। জিকোর নেগেটিভ কথাবার্তা সহ্য করতে পারতাম না আমি। অন্য যে বিয়ের মতনই ঘটনাগুলো আমার জানাইতো, জিকো এই জায়গায় এটা করছে, জিকো ওই জায়গায় এটা করছে, এই টাকা নিয়ে এর সাথে গেছে, ওই টাকা নিয়ে ওইটা করছে। আমি তখন জিকোর সাথে হাউকাউ লাগাইতাম, তুমি ভালো না, তুমি খারাপ, তোমার আগেও তো একটা বিয়ে ছিল, তোমার আম্মা আমাকে বলছে, বারবার এটা খোঁটা দিতেন। হ্যাঁ,
আমার রাগ উঠতো, যখন ঝগড়া লাগতো তখন এইটা আপনি ওই প্রসঙ্গটা নিয়ে আসতেন বারবার। আর আব্জিকে অতবারই অস্বীকার করতো। আমার কথা হচ্ছে তুমি যতদিন স্বীকার করবে না অতদিন এটা শুনবা, আর যখন স্বীকার করবে আমি আর কিছু বলবো না। তারপরে দেখা গেছে আমিও আমার শাশুড়িরে বললাম, আমার ওই ননাসদের সবাই অনেক কান্নাকাটি করছি, আপনাদের হাতে পায়ে ধরি, ওরা আপনার টাকা পয়সা দিয়ে হোক আর যে করে হোক কি করেন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। আমাকে একটু বলেন তো, ও কি ধরনের ড্রাগ নিত? ও নিত প্যাকেট। আপনি কখনো বাসার মধ্যে ওকে কোন ধরনের ড্রাগ নিতে দেখেছেন? হ্যাঁ আমার সামনে একদিন দেখার পরেই, আমি যেদিন দেখছি তার 2 দিন পরে ওকে আমি মাদকাসক্ত কেন্দ্র দিয়ে দিচ্ছি। আচ্ছা, কি দেখছিলেন আপনি সেদিন? দেখছি আর ফার্স্টের দিন যায় মাদকাসক্ত কি, ওর কয়েকটা ফ্রেন্ড আসছিল, আমাদের কিচেনটা ছিল নিচে, রান্না করতাম নিচে, ওর ফ্রেন্ডরা আসতো, ওর সাথে দেখা করতে আসতো, আর দেখা যেত ওরা অনেক লং টাইম একসাথে থাকতো। ও আমার বলতো এটা ওটা এনে দাও, আসলে এনে দাও একটা, তোমার রান্না করতে হবে না, রান্না করো। আমিও চিন্তা করতাম আসলে ওরা কথাবার্তা বলে, এর ভিতরে দাঁড়ায় থাকাটা ঠিক না। আমার ফ্রেন্ডরা দাঁড়ায় কথা বলবো, আমার হাজবেন্ড দাঁড়ায় থাকবে, এটা কেমন? পরে রান্না বান্না করতাম, আসলে ওরা উপরে হয়তো এই ড্রাগসটা নিত ঘরে বসে, মানে আপনাদের বাড়িতে বসে? হ্যাঁ, আমার রুমেই বসেই নিত। এই জিনিসটা আমি বুঝতাম না, একবারই বুঝতে পারি। আচরণের মধ্যে কোনো পার্থক্য? হ্যাঁ, আচরণের ভিতর পার্থক্য, দুইটা চোখে আরেকটা চলে আসতো, যে কেউ আমাকে অসম্ভব ভালোবাসতেছে আর না অসম্ভব ঘৃণা করতেছে, এইরকম। যারা এখানে আছেন, যারা শুনছেন, এই উপসংগুলো একটু লক্ষ্য করুন। ড্রাগ যারা নেন তাদের মধ্যে যে আচরণটা থাকে, যেটা সাধারণত হয়, নর্মাল কোন অ্যাটিটিউড পেতেন না, এক্সট্রিম লাভ অথবা এক্সট্রিম হেট, এটাই। তারপরে গায়ে হাত তুলতো। ফার্স্টে আমার গায়ে হাত তুলে না, যখন আমি ড্রাগসের ব্যাপারটা জানি তখন খুব আমি হাউকাউ করি, চিল্লাচিল্লি করি, চেঁচামেচি করি, তখন থেকে আমাকে খুব মারা শুরু করলো। যখন দেখলাম আমার বাসায় এই একটা সিরিজ, আমাকে উনি আমার সিমটম গুলো বলে দিছিল, সিরিজ পাবা, এরকম এরকম পাবা, ক্যাপ পাবা, কারণ আমি তো এগুলো জানি না, ক্যাপ ট্যাপ দিয়ে এগুলো জানতে তো হবে। উনি আমাকে বলে দিছিল তুমি খুঁজো, ওইটা খুঁজে জি করে ধরো, জি করে ধরে তবেই করো। পরে কি করে সিরিজ পাবা, এটা পাবা, সেটা পাবা মানে বললো। বলার পর আসলে আমি ঘরের ভিতরে খাটের নিচে ঝাড়ু দিতে গেছি, দেখি আসলে সিরিজ টিরিজ পাইছি। তখন আমি তো চিন্তা করলাম না, আমারও কিছু করতে হবে, ওর দিকে তাকায় আমি লেখাপড়া চালাইতে গেলে দেখা যাচ্ছে আমি কিছুই করতে পারবো না। তখন আমি আবার টিউশন করা শুরু করলাম। এর ভিতরে আমি টিউশনি 4-5টা জোগাড় করে ফেলছি, সবাই ফ্রেন্ড ট্রেন্ড বললাম, ওরা বলতেছে কি কারণে টিউশন খুঁজবি। আমি ওদের তো এটা বলি না যে গো এই কাজ করছে, এখন আমি বলছি না, আমি বাসায় সারাদিন বসে থাকি, আমার বোরিং লাগে, আমার টিউশন দেয়। মানে আপনি যখনই জানলেন যে আপনার হাজবেন্ড ড্রাগ অ্যাডিক্ট, তখনই আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে এর উপর ডিপেন্ড করা আমার জন্য উচিত হবে না, আর আমি আমার বাসাও বলতে পারবো না। এক্স্যাক্টলি, এবং আপনাকে যেভাবেই হোক আপনার পড়ালেখা চালাতেই হবে, সুতরাং আপনি টিউশন জোগাড় করে ফেললেন। এই গল্পের মধ্যে একটা জায়গাতে শান্তাকে স্যালুট করতে চাই, যে এই মেয়েটা একদম শুরু থেকে এখন পর্যন্ত গল্পের আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, একটা জায়গায় কোনো কম্প্রোমাইজ করেনি। দ্যাট ইজ হার এডুকেশন। চলেন আমরা সামনের দিকে যাই। তারপরে আমি আমার হাজবেন্ডের ওগুলো জানার পরে আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়িরা ইচ্ছাকৃত এই ব্যাপারটা অ্যাভয়েড করে দিত। ওদের কথা ছিল আমাদের হাতে নাতে ধরাই দাও। এখন আমি বলতেছি, ওরাও কিন্তু জানে তার ছেলে অ্যাডিকশন করে, কিন্তু স্বীকার করতো না। সে তার ছেলে খারাপ কেন, ছেলের বই খারাপ, ছেলে কখনোই খারাপ হইতে পারে না। কিন্তু আমি তো তার ছেলেকে ভালো করতে চাচ্ছি, এটা তো আমার হাজবেন্ড, আর তারও কিন্তু সন্তান। হ্যাঁ, বউ খারাপ, বউ ভালো না, বাইরে দাঁড়িয়ে রয়েছে, হয়তো যে করে বলতেছে, আলোচনা করতেছে ওদের রুমে, দেখো তোর বউ যে ইউনিভার্সিটি যায়, যে কোন ছেলের সাথে কি করে না করে, ছেলেদের পাশে বসে বসে লেখে টেকে, এই সেই মেয়ে ভালো নাকি, এখনো পড়াশোনা করে। তখন আমার হাজবেন্ড একটা কথা বলছে, আমি আমার ওয়াইফ যদি সারা দুনিয়া সবকিছু করে আমি যদি ওরে নিয়ে থাকি, আপনার সমস্যা আছে। আমি মানে এইসব কথাতে আমি জিকুর প্রতি আরো আগ্রহ জন্মায় না। ও নেশা করে, তারপরে এটা বুঝে যে আমার বউ ভালো, তা আমি ওকে কিভাবে ছাড়ি? ছাড়া তো কখনোই উচিত না। আমার হাজবেন্ড খারাপ হইতে পারে, এটা আমাকে সংশোধন করতে হবে। তারপরে আমি মানে তাকে থাকি, কখন ওকে ধরবো, ধরে ওরে আমি মাদকের সাথে দেবো। পরে আমার উকিল মার মাধ্যমে যাই হোক, ও একদিন আমার ডাকার পরে আমার চিনাইলো, মিল্টন নামে একটা লোকের সাথে পরিচয় করে দিল। উনি আমার সব যে কোকে কি করলাম, ওর মার সাথে একদিন বুঝাই বললাম, আপনি কি চান আমি সংসার করি? একদম ডাইরেক্ট ওর আম্মার সাথে আমি কথা বললাম, প্রচুর ঝগড়া করি, আপনি কি চান আমি আপনার ছেলের সাথে সংসার করি? আপনি যদি না চান আমাকে এখন বলবেন, এখনই চলে যাবো। কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ছেলেকে আমার সাথে ভালোভাবে থাকতে হবে, আর ভালো হইলে সুস্থ হইতে হবে। সুস্থ হওয়ার জন্য আপনার কোনো খাওয়া দাওয়ার কোনো খরচ আমার দিতে হবে না, আমি আমারটা বিয়ার করবো, যেভাবে হোক করবো, কিন্তু আপনার ছেলেকে আগে ভালো করতে হবে। তখন আমার মানে শাশুড়ি এটা রিস্ক নিতে চায় না, কেউই, পুরো বাড়ির কেউ নিবে না। কারণ যে এটা নিতে গেলে আমার হাজবেন্ড যদি মারা যায় বা কিছু হয়, তাহলে তো সব দোষ করবে ওর মার,
নাহলে Right, বোন বা right. ভাই কারো পড়বে, কেউ নিবে না। সবার বলে তুমি নাও রিস্ক, ভালো করতে গিয়ে মারা যায় তাও আমি মানতে পারবো, কিন্তু মাদকাসক্ত এখানে ফোন দিয়ে ওনাদের এনে যে ওকে সকালবেলা, আমি অবশ্য নেচারে সকালে নাস্তা করেছি, এর ভিতরে ওকে ধরাই দিছি। মানে ও যখনই ড্রাগস নিত তখনই আমার মারধর করতো। আর যখন ড্রাগসটা থাকতো না, নর্মাল একটা সুস্থ মানুষ আমার খুবই কান্নাকাটি করতো, পায়ে ধরে থাকতো আর বলতো আমাকে ক্ষমা করো, আমি ভুল করছি। ড্রাগস নেওয়ার পরে ওর আচরণগুলো কেমন হতো? মানে অমানবিক, ও কোনো স্থির নাই। মানে তখন আমি আশ্চর্য হয়ে যেতাম, দুইটা ক্যারেক্টারের সাথে আমার প্লে করতে হইতো। আপনাকে যে মারধরগুলো করতো, কি ধরনের মারধর করতো? স্ল্যাপ করতো নাকি অন্য কোনো কিছু, মানে হাতে ধরে হাত পা বেঁধে? হাত পা বেঁধেও একদিন প্রায় অনেক ভাবে মারতো ভাইয়া, আসলে ওইটা না, মানে খুবই মারতো, শুধু মারতো না খুবই মারতো। গালি দিত কোনো? হ্যাঁ, গালাগালি করতো, করতো না, রাগ হলে ও যখন সেন্সে আসতো তখন কি ওর ওগুলো মনে থাকতো? হ্যাঁ, ও মনে থাকতো। এবং মনে থাকার কারণে সবাই বলতো যে তুই ওকে অনেক অনেক মারছিস, অনেক মারছিস, এই মেয়ে মরে গেলে তুই কি করবি। মারার সময় ও কোনো মানে বাদ বিচার রাখতো না। আর আমি মার খেলে আমি ও চুপ করে থাকতাম, মারুক, কত মারতে পারে ও। অনেক হাট্টারা যেরকম টাইপের না, মারতে থাকুক, ও মারছে আমি মারতে মারতে আমি মরেই যাই, যা আমার মরে যাওয়াই উচিত, বাসার থেকে এমন করছি আবার এটা করছি, মরে যাওয়াই উচিত, ওর হাতেই আমার মারা উচিত, আমার এটাই মাথার ভিতরে থাকতো, মারুক, কত মারতে পারবে। পরে যখন ও সেন্সে আসতো তখন ও তো মাথা খারাপ হয়ে যেত, আমি একটা এতিম মেয়ে আনছি, আমি এতিম মেয়েটার সাথে এই ধরনের অন্যায় করতেছি। মানে দেখা যাচ্ছে আমি ওকে একটা খুবই বাজে বাজে কথা বলছি, এই কথাটা কোনোদিন ওর বোন, মা, ভাই, আদার্স কারোর সাথে শেয়ার করতো না। আমি অনেক ট্রাই আপনি কি করেছি। জানার চেষ্টা করেছিলেন কখনো যে ও যে ট্র্যাকটা নিচ্ছে, কেন ট্র্যাকটা নেয়? হ্যাঁ, আমি ও ড্রাগসটা যখনই আমি মাদকাসক্ত পুরনো এসে কেন্দ্র দিচ্ছি তখনই আমি জানতে পারি যে ড্রাগসটা কেন নিত। কেন নিত? কারণ ওর বাবা, বর্তমানে আমার যে শ্বশুর, সেটা ওর বাবা ছিল না। এটাই একটু একটু খুলে বলবেন প্লিজ, যতটুকু আপনি জেনেছেন। আমি যতটুকু জানলাম। আমি যখন ওকে কেন্দ্র দিয়ে দিই, আমি একদিন টিউশনি করে বাসায় আসি, আমি আর ওরা সবাই বাসার ভিতর বসে, আমাদের বাসায় একটা বড় উঠানের মতন ছিল, হুম, হুম, হুম। যে রান্নাঘরের সাইডে উঠানের মতন ছিল, ওখানে আলোচনা করতেছে। শান্তা তো জানে না যে ওর বাবা নাই, যে আসলে নেশাটা করতো, শান্তা তো জানতো না কেন করে সে, যে কোনো নেশাটা তো করে হলো ওর পিতৃ পরিচয়ের জন্য। ও জোরেই বলতেছিল, আমি কথাগুলো আবার পিতৃ পরিচয় মানেটা কি? মানে ও জানেই না ওর বাবাকে? না, ও জানে না ওর বাবাকে। আর ওর মাও কখনো বলেনি ওর নাকি? মা বলে নাই, কারণ ওর আব্বার যে সেক্সুয়াল পাওয়ারটা, হ্যাঁ, হ্যাঁ। ওরা মানে পঞ্চম ভাই হওয়ার পরে, পঞ্চম না মেবি মনে হয় কালাম ভাই হওয়ার পরে, মানে যে ইমিডিয়েটলি বড় ভাইয়ের আগেই মানে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়, তারপরে ওর মার গর্ভে আসে। হ্যাঁ, বলতে হ্যাঁ, পারেন? আমি এটা বলতে না, আমি এটা আজকে এই কারণে বলতেছি, অরিজিনালি ড্রাগসটা নেয় মানুষের মানে এনজয় করার জন্য। আমি ওর সাথে থেকে দেখছি, বাকি 3 বছর আমি যতটুকু রিয়েলাইজ করছি সেটাই বলতেছি। ড্রাগসটা নেয় অনেকের সময় দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে, নিতেই আছে, আর অনেক সময় দেখা যাচ্ছে নিজের চাপা কষ্ট কাউকে শেয়ার করতে পারতেছে না। এই যে ব্যাপারটা, একটা যৌথ ফ্যামিলিতে সবাই জানতো মোটামুটি, সবাই জানতো। এভরিবডি নোজ ইট, এবং তার বাবাও সেটা সে জানতো। হ্যাঁ, এথিক্যালি যে বাবা, কিন্তু শারীরিক ভাবে আসলে যে বাবা, সে তো সে মেন্টাল ভাবে অসুস্থ ছিল বলে সে কখনো এগুলো নেই। আর উনি নাড়াচাড়া করতো না। কনজারভেটিভ একটা লোক ছিল, কখনো নাড়াচাড়া করতো না না। এগুলো উনি এবং অন্যরকম। ও কখনো ওর মাকে চার্জ করেনি যে হু ইজ মাই হ্যাঁ, ফাদার? এটা আমি যে থাকতাম বাসায়, এটাকে ও কিভাবে করবে, আমি থাকা অবস্থা এটা দেখি নাই। আমি যে ওকে আপনি কখনো নিজে জিজ্ঞেস করেছেন ওকে যে তুমি না, এই আমি এটা কিভাবে জিজ্ঞেস করি, তাহলেও তো মানে মরেই যাবে। এটা একটা জিজ্ঞেস করা যায় যে তোমার পিতৃ পরিচয় নাই, এই কারণে ও ড্রাগসটা নেয়। তখন আমি বাইরে থেকে শুনে আমি নিজেই ডিসাইড করি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ছেলেকে ছাড়তে পারবো না। ও যত খারাপই হোক আর যত ভালোই হোক, ছাড়বো না, কারণ ওর কেউ নেই পৃথিবীতে। ওকে, চমৎকার একটা মুহূর্ত, কিন্তু জীবনের সবচাইতে কমপ্লেক্স একটা সিচুয়েশন ফেস করছে এই মুহূর্তে শান্তা। আমরা জানি না গল্পের শেষটা আসলে কি, সেটা ঘটবে সংবাদের পরপরই। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি, সংবাদের বিরতির পরই গল্পের শেষ অংশ নিয়ে আমরা ফিরে আসছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, কোনো বিরতিতে আপনি কোনোভাবেই গেস করতে পারবেন না যে আসলে কি ঘটতে যাচ্ছে। শান্তা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আসলে কোন জায়গাটা। গল্পের আর অল্প একটু বাকি আছে এবং সবাই আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। শান্তা আছে আমার সাথে, হ্যালো 8920 শুনছেন। কিবরিয়া আছে আপনার সঙ্গে, পুরো হ্যালো 8920 টিম রয়েছে, এবং লাখো শ্রোতা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছেন। তাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, হ্যালো 8920 হচ্ছে বুধবারের রাতে শুরু হওয়া অনুষ্ঠান, যদিও এখন বৃহস্পতিবার পড়ে গিয়েছে। আপনি এখানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার জন্য নিয়মটা হচ্ছে, আমাদের ফোন নাম্বার আছে, ফোন করতে হবে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন,
আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলুন, তারপরে 2 মিনিটে আপনি যে গল্পটা বলতে চান সেটা সারাংশ খুব ছোট করে বলবেন আপনার সাথে আমাদেরকে যোগাযোগ করতে। আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি আছে যেটিকে আমরা বলে থাকি ফেসবুক, এবং এই ফেসবুকে গিয়ে আপনি হ্যালো 8920 মেম্বার হলে ওখানেও আপনি আমাদের ইনবক্সে যদি আপনার স্টোরিটা ছোট করে লিখে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন, তাহলেও কিন্তু অনেক সময় আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি, কারণ এখানে অনেক অতিথি এসেছেন যারা ফেসবুকের মাধ্যমে এসেছেন। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন পেজটি আরজে কিবরিয়া নামে আছে। এখানে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে শান্তাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে কোনো প্রশ্ন কিংবা মন্তব্য করতে পারেন। আমরা একেবারে গল্পের শেষের দিকে সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো নিয়ে খানিকক্ষণ কথা বলবো। সংবাদের পরেই ফিরে আসছি সাথে। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছি, আপনি শুনছেন এবিসি রেডিও, এবং আজকে হ্যালো 8920-তে শান্তা তার জীবনের গল্প বলছে। শান্তার জীবনের গল্প আসলে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা অদ্ভুত রকমের একটা, কি বলবো, শান্ত নাকি অশান্ত আমি ঠিক জানি না। বিচার করার দায়িত্ব আসলে আপনাদেরই, কারণ হ্যালো 8920 আসলে কখনো উপদেশ দেয় না, পরামর্শ দিতে পারে কিন্তু কখনো উপদেশ দেয় না। আর এখানে আমি বারবারই বলি, আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। এখানে আসলে যে কোনো বিষয় নিয়ে আপনি গল্প বলতে পারেন। আপনার জীবনে যদি অতিভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে সেটা এসে আপনি বলতে পারেন। আমরা বারবারই বলি যে হ্যালো 8920 আসলে শুধুমাত্র ভালোবাসার গল্প না, শুধুমাত্র ভৌতিক না, কিংবা শুধুমাত্র দুঃখের না, কিংবা শুধুমাত্র কষ্টের না, কিংবা শুধুমাত্র সাফল্যের না। যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন, এবং আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি আপনার জীবনের গল্পের জন্য এবং আপনার কাছ থেকে শেখার জন্য। কারণ আপনার জীবনে যে ভুলগুলো ঘটে গেছে কিংবা আপনার জীবনে যে সাফল্যগুলো আছে, আপনার জীবনের ভুলগুলো যখন শুনি তখন আমরা সতর্ক হই, আপনার জীবনের যখন আমরা সাফল্যগুলো শুনি তখন আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। সুতরাং আপনাকে সবসময় আমন্ত্রণ হ্যালো 8920 প্ল্যাটফর্মে। এখানে আসার জন্য নিয়মটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, যেটা একটু আগে বলছিলাম। আমাদের ফোন নাম্বারটি 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করবেন, ফোন করার পরে ওখানে নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনা শুনে আপনি সেভাবেই আপনার ফোন কলটি রেকর্ড করবেন। আর ফেসবুকে আপনি হ্যালো 8920 অবশ্যই মেম্বার হয়ে যাবেন। ফেসবুক থেকে আপনি যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। আজকে যিনি অতিথি এসছে শান্তার সাথে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ফেসবুকই হচ্ছে একমাত্র মাধ্যম। আমাদের ফেসবুকের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি গল্পের কাছে। শান্তা, আমরা যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আমরা শুরু করি। আমি জানতে পারি যে ওর পিতৃ পরিচয় নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওটা আমি ডিসাইড করি আমি ওকে আর জীবন ছাড়বো না। ঠিক আছে, ও ভালো করে আমি ওখান থেকে নিয়ে আসি। আসার পরে ওকে আমি ভালোভাবে বুঝাই, দেখো আমাদের জীবনটা যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাদের ভবিষ্যৎ আছে। আমি ওটাও বলি নাই যে ওর ব্যাপারটা আমি জানি, যে যেভাবে আমার হাজবেন্ডকে আমি আর বোঝানো দরকার এজ এ ফ্রেন্ড হিসেবে আমি ওকে এইভাবে বুঝাই। দেখা গেছে ওর বিকালে ও গেছে আড্ডা টাড্ডা মারতে, ওরা আইডিকে একদিন কর 2 দিন করতে করতে আবার সেই অ্যাডিকশন করা শুরু, যা আবার তাই হয়ে গেল। আমি ওরা অনেকভাবে বুঝাইছি, পরে ও এগুলো বুঝে না। দেখা গেছে প্রথমবার যা মারতো তার থেকে 4 মার খেতে হইতো আমার এই সেকেন্ড টাইম। ড্রাগস সম্পর্কে বলার আগেও বলার আগে মার। পরে আমি চিন্তা করছি ওকে আমি কিছু বলবোই না, ওর মতন চলুক, আমি আমার মতন চলি। ওর বোন আবার কি করতো, প্রতিদিন ওর টাকা পয়সা দিত, বড় বোনটা ওর দিত। আমি ওনার বলছি, শুনে না পা, আমার হাজবেন্ডের যদি কিছু হয় সবার আগে আমি আপনাকে ধরবো। ওনার সাথে আমি যা বলার বলছি। ওরা চাইছিল যে আমি বাসা থেকে চলে যাই, বিভিন্ন আমার কথা বলতো মানে জিকুর বিপরীত থাকতে, কিন্তু জিকু তো ওর ফ্যামিলিটা চিনতো, যে কারণে কখনোই আমার বিপরীত থাকতো না। যখনই ওকে কিছু খারাপ কিছু বলতো, উল্টা বলতো কি, আপনার সমস্যা আছে খারাপ, আমি ওরে নিয়ে থাকবো। আর আমাকে বললে অনেক সময় দেখা যায় বাইরে থেকে আসছি, অ্যাডিকশন করা থাকতো, এটা নিয়ে লাগতো আমার ঝগড়া। পরে এর ভিতর নতুন নতুন মোবাইল আনা শুরু করলো বাসায়। মোবাইল বিভিন্ন, ভাইয়া খুবই দামি দামি। আমি সারাদিন খেতে পারি না, আমি তো অত দামি মোবাইল সেট চালানো, এটা তো আমার জন্য রাফ এন্ড টাফ। 25,000, 30,000, 35,000 টাকার মোবাইল। ওগুলো পেতো কোথায় ভাইয়া? এটা আমি জানি না কোথা থেকে পেতো। এইটাই প্রশ্ন করছি। একদিন একটা ছেলেকে দেখে আমার বাড়ির সামনে দাঁড়ানো, ওর কাছ থেকে নিয়েছে। আমার রুমের থেকে আবার দেখা যেত রাস্তাটা। তখন আমি বলতাম, ওই ছেলেটা কে? তাই বলছে রাজ্জাক। এই এতটুকি, আর কিচ্ছু আমাকে কিন্তু বলে নাই।
এই নিয়ে প্রচুর ঝগড়া করি, প্রচুর ঝগড়া করার পরে ও ফ্যামিলি সবাই এসে পড়ে। আর আমাদের ঝগড়াগুলো এত বিশ্রী ছিল, ঝগড়া লাগতো, আমি হাউ কাউ করতাম, ও করতো, বাসার সবাই চলে আসতো। আমিও মানে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমার এই খারাপ কাজ কেন করবে, আমার কথা হচ্ছে খারাপ কাজ কেন করবে। এর ভিতরে 1 মাস ধরে প্রায় বাইরে যাওয়া শুরু করলো, 1টার পরে বাসা থাকে না। কিরকম, আমি তো মানে ক্লান্ত থাকি, 11:30টার ভিতরে হাত খেয়ে আমি যেতাম ঘুমাই। পরে খুব ঝগড়াঝাটি করা শুরু করলাম, রাত্রে তুমি বের হইতে পারবা না, হাউ কাউ। দেখা গেছে আমি যখন ঘুমাই গেছি তখন ও বাসা থেকে বেরোত। আচ্ছা, একদিন রাত্রে কি হলো, এপ্রিল মাসের এই ঘটনা, আমি মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে আমার। আমরা আবার সেদিন আলোচনা করছি জিকো আসার আগে ওর মার সাথে, আম্মা এবার আপনি দেন আর না দেন আমি কিন্তু দিয়ে দিব। কি ওই দিবা, আবার দিবা? হ্যাঁ, ও এগুলো করতেছে। এবার কি দিবেন আপনারা? মানে এই সে বাদকাশেও তো পুনর্বাসন কেন্দ্রে আপনারা দিবেন। ওকে, হ্যাঁ। তখন আমার শাশুড়ি একই আমার সাথে অসম্ভব খারাপ ব্যবহার করলো। আমার শাশুড়ি দেখছে আমি কোনোদিন আমার হাজবেন্ড না খেয়ে থাকবে এটা আমি কখনো টলারেটই করবো না। যাই হোক, খাওয়া দাওয়া করবা, যেন সারাদিন ঝগড়া করা লাগে তাও খাওয়া দাওয়া করে তারপর করো। তাই এটা উনি আবার আমার পছন্দ করতে জিনিসটা। তা বলছে কি আবার দিবা? হ্যাঁ, আমার পরীক্ষাটা শেষ হোক বুঝছেন, তারপর দিয়ে দেবো। সেই দিন রাত্রে হলো শুক্রবার ছিল, এখন আমার মনে আছে ভাই, আমি আমার টিউশনি থেকে আসার সময় আমার হাজবেন্ড আমাকে ফোন দিতেছে, তুমি কই? তুমি যা চাবিটা নিয়ে গেছো, আমি তো টয়লেটও যেতে পারি না, তুমি তো জানো কারো টয়লেট ইউজ করতে পারি না, তুমি চলে আসো। বারবার খুব ভালোভাবে রাখতেছে। আমি তো আল্লাহ, তাহলে আমার মনে আজকে কিছু করে নাই, এত সুন্দর করে কথা বলতেছে। গেছি, দেখি কেউ আসলে ড্রাগস নিছে। তখন আমি আর কিছু বলি, রাত 10টা বাজে, আমার একটা জায়গায় যেতে হবে। রাত 10টা বাজে তুমি কই যাবা? বলে না এইখান থেকে যে সামনে যাবো, গুপিবাগ যাবো। গুপিবাগ কি করতে যাবা? এই একটু যাও, কাজ আছে। না তুমি যেতে পারবা না, রাত 10টা বাজে তুমি ফাইজলামি করো। কই যাও? আজকে আমারই নিয়ে যাবা সঙ্গে করে, আজকে আমিও তোমার সাথে যাবো। কই যাবা, কার সাথে মিশো? আমার মানুষ জিজ্ঞেস করে, আমি অদ্ভুত ভাবে তাকাই থাকি, আমি কি তোমার পিছনে 24 ঘন্টা তাড়াই থাকবো নাকি? পরে ও বলে কি, যা আমি গেলাম না, আমি আজকে থাকবোই বাসায়। ও আমার পিছনে লাগছে আজকে ভালোভাবে, এ বললো। বরাবর খাওয়া দাওয়া করলাম একসাথে, করার পরে আমার হাজবেন্ড দেখতেছে যে আমি কোনোভাবেই ঘুমাচ্ছি না, 2:30টা বেজে গেছে। তখন লাস্টে বলতেছে, তখন আমি ঘুমাই না, তখন বলতেছে তোমার মোবাইলটা একটু দাও, একটা ফোন করবো। দেখলাম কারে জানি ফোন করলো, আমি আর অতটা গুরুত্ব দিলাম না। ফোন করো, যা করো ঘরে করো, আমার কথা হচ্ছে। পরে বলতেছে আমার না খুব ক্ষুধা লাগছে, আমি একটু নিচে যাব। নিচে কেন যাবা? আম্মার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। মানে আমি দোতলা থেকে দাঁড়াই দেখলাম নিচতলা আসলে কি আমার শাশুড়ির রুমে ঢুকছে কিনা। হ্যাঁ, আমার শাশুড়ির রুমে ঢুকছে। তা আমার রাত তো অনেক হয়ে গেছিল ভাই, আমার আসছে প্রচন্ড ঘুম। আমি আবার টিভির দিকে অনেকক্ষণ তাকায় থাকার চেষ্টা করে পারিনি, আমি ঘুমাই পড়ছি। আপনি ওয়েট করতেছিলেন কিন্তু হ্যাঁ, আপনি? আমি আর চিন্তা করছি ও যদি বের হয়, আম্মা তো আমাকে ডাকবে, আমাকে জানাবে যে ও বেরোইছে, এই শান্তা দেখো জিগু বেরোইছে, এটা তো উনি চিৎকার করে বলবে। তখনই তো আমি ওর ধরবো, এই যে কত তুমি উপরে আসো, কোথায় যাও? আমি ঘুমাই গেছি ভাই, আমি আর জানি না। পরের দিন সকালে 7টা বাজে ঘুম থেকে উঠে দেখি যে আমার হাজবেন্ড আসেনি। আমার একটা ছিল, আমি তেসরা ভাবে শুই, ও আমার সবসময় টেনে টেনে লম্বা করে শোয়ায়। আপনি তেসরা ভাবে শুয়ে আছেন? হ্যাঁ, তেসরা ভাবে শুয়ে রয়েছে, ও আমাকে লম্বা করে টেনে শোয়ায় যখন আমার পাশে শোয়। এটা 4.5 বছরে এই একটা জিনিস ছিল যে ও যে কেউ যদি না আসতো তাহলে আমি ধরতে পারতাম এইভাবে। আমি দেখি যে আমি ওইভাবেই শুয়ে আসছি। তখন আমি গেস্ট করছি, আমার হাজবেন্ড তো বাসায় নেই। আমি সঙ্গে সঙ্গে ওর বোনকে ফোন দিই, আপা ও তো বাসায় আসে নাই। আর আমার শাশুড়ি দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো সারা রাত তুমি কাজ করতে, ওই দিনের জন্য না, সবসময়। পরে আমার সাহস হয় না যে সে একটা মহিলা মানুষ সারা রাত কাজ করছে, আমি তাকে বলি যে তার ছেলে বাসায় আসে নাই, তাহলে আমি বকাটা খাবো। আমি বেরোইলাম, সারাদিন খোঁজাখুঁজি করলাম, জিকোকে পাইলাম না। এমনকি জিকো মোবাইল কখনো নেয় না এমন হয় না, মোবাইলও বাসায় ছুঁয়ে গেছে। আমি ওকে খুঁজবোটা কিভাবে? ও কখনো লুঙ্গি পরে কোথাও বের হয় না, লুঙ্গি পরে বের হয়ে গেছে, পাই না। পরে আপারে বলতেছে, আপা বলে কই গেছে, তুমি কি ঝগড়া করছো কোনো? আমি না, আমি তো কোনো ঝগড়া করিনি। ঠিক আছে। পরে 5টা থানায় গেলাম, ওখানেও ইমতিয়াজ হোসেন যে কোনো ছেলে ধরে নাই। ঠিক আছে, সেদিন গেল ভাইয়া সারাদিন এভাবে খুঁজতে খুঁজতে, মানে রাত 1টা 2টা পর্যন্ত জাগনা থেকে আমি ঘুমাই গেছি, ক্লান্ত ছিলাম, ঘুমাই গেছে, ওরাও ঘুমাই গেছে। পরের দিন আবার ভোরবেলা উঠছি, উঠা খোঁজা শুরু করছি, খুঁজতেছি, খুঁজে আর পাই না, সারাদিন খুঁজলাম। তারপরে আমি বললাম, আম্মা চলেন তো, এই রাজাক নামে একটা ছেলের কথা বলছো, ওইখানে ছেলের বাসা নাকি, গিয়ে খুঁজি। পরে গেলাম, ওইখানে এক দোকানদার বললো, হ্যাঁ জিকো নামে একটা ছেলে আসছিল রাত্রের বেলায় 3টা 3:30টার দিকে আসছে, ও চা খেয়ে চলে গেছে। মানে জিকোর ছবি নিয়ে আমি তো গেছি, দেখে বলছে হ্যাঁ এই ছেলে তো প্রায় আসে এখানে। কোনো জিডি করেছিলেন ওই সময়? হ্যাঁ, সেদিন বিকাল বেলায় আমার শাশুড়ির বললাম, আম্মা চলেন থানায় যাই, থানায় গিয়ে ওর নামে একটা করি, এইভাবে কিভাবে খুঁজবো? পরে
বলতেছে ঠিকই ঠিকই বলছো। উনি আমাকে ফেলেই থানায় চলে যায়, থানায় গিয়ে জিটি করে ফেলে। আমি সন্ধ্যার সময় বাসায় চলে আসছি, চিন্তা করলাম 2 দিন ধরে বাসায় আসে না, আসলেই তো বলবে ভাত দাও এটা দাও। রান্না করতেছি, গোসল টোসল করে রান্না টান্না করতেছি, এমন সময় আমার আমার মানে শাশুড়ি আমার রান্নাঘরটা এমন জায়গায় ছিল, আর জানলা থেকে শুনতেছি ওইখানে যাত্রাবাড়ি ওইখানে না একটা লাশ পাওয়া গেছে, শান্তার একটু বলো না ওইখানে যাইতে। সবাই দৌড়ায়, মহল্লার মানুষ জিজ্ঞেস করতেছে বারবার, এসে জিজ্ঞেস করে পাওয়া যাচ্ছে না বলে 2 দিন। আমি বলি কি হ্যাঁ, জিজ্ঞো কি পড়া ছিল, বারবার এইগুলো জিজ্ঞেস করতেছে। আমি বলছি এইগুলোই পড়ে গেছে, ওতে এগুলো কোনোদিন পড়ে টরে যায় না। আমার মেঝোজা খুব সাহসী মহিলা, উনি আমার হাতটা ধরছে, আপনার হাজবেন্ড হারাইছে না, হ্যাঁ আপনি এগিয়ে যাবেন চলেন। পাগল হয়ে গেছেন ভাবে, আমার হাজবেন্ড মারা যাবে, আমি লাশ দেখতে যাবো কি কারণে, আর জিগো যাই করুক ও মরবে কেন। আমাকে ওখানে নিয়ে গেছে, গেলাম, পুলিশ টুলিশ বলতেছে আপনার হাজবেন্ড দেখতে কেমন, এই যে বিভিন্ন কথা বলার পরে বললাম আলামত হিসেবে ওর গেঞ্জি আর জুতা যখনই আয়না গেছে, এটা তো আমার হাজবেন্ডের। আমি মানে চিন্তাই করতে পারতেছি না, ওই মহল্লার মানুষ অনবরত আমার মাথায় পানি ঢালতেছে, পানি ঢালতেছে, আর আমি অসম্ভব চিৎকার করে কাজে জিকো জিকো করে অসম্ভব চিৎকার করে কাঁদতেছি। মানে আমি ওটা ভাবতেই পারতেছি না, এটা জিকো হবে, এটা কিভাবে সম্ভব, এটা তো কোনোদিন হইতেই পারে না। পরে লাস্টটা এত বিশ্রী বন্ধ ছড়াই গেছে চারিদিকে, মানে আমি আপনার বলবো কি খুবই বিশ্রী অবস্থা। আমার লাস্ট এনে দেখাইছে, আমি জি করে চিনতেই পারতেছি না, কিন্তু ওর লুঙ্গি ওর গেঞ্জি ওর স্যান্ডেল যখন দেখাইছে তখন আমি ইন্ডিকেট করছি হ্যাঁ এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড। তখন ওরা আসে, এসে আমাকে খালি আমার বড় জাটা বলছে তুই একা আসছিস কেন, তুই আমাকে নিয়ে আসবি না, আমাকে একটা চড় মারছে, এই এটা জিকো নয়, কি বলিস এটা জিকো, এটা জিকো না, মানে ওর বড় ভাবে ওকে অনেক আদর করতো, জিকো নয় এটা জিকো কোনোদিন হতে পারে না, কিন্তু না ভাবি এটা জিকোই, ওর এইগুলো এইগুলো জিকো। পরে ওর লাশ নিয়ে গেছে, আমার বাসায় নিয়ে আসা হয়। আর একটা কি আমি দেখতাম যখন আমি কাঁদতাম, আমি মার খেতাম, আমার আম্মাই আমাকে ফোন দিত, ভাইয়া এটা কিভাবে হইতো আমি জানি না। গতকালকে আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি কাঁদতেছি, আমার আম্মা কিন্তু কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে। আমার আম্মা বুঝতে পারে যে আমি কাঁদছি, যখন তখনই বুঝতে পারে, কিভাবে বুঝতো আমি জানতাম না, উনি বুঝতো ভাইয়া। আমার আম্মা ফোন দিছে, আমি খালি একটা চিৎকার করেছি, মা আমার সব শেষ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই। আমার আম্মা খিলখিল থাকতো, আমি তখন মানিকনগর, সারা রাত বলে ওইভাবে 12:30 থেকে রাস্তায় দাঁড়ায় রয়েছে, কখন একটা গাড়ি পাবে ও। সে বলে ভোরবেলা 4টা বাজে একটা গাড়ি পাইছে, ওই লোকের বলে হাত পা ধরা বাকি, আমার মেয়ের কাছে একটু নিয়ে যান ভাই, আপনার আর কিছু চাই না ভাই, আমার মেয়েটা, আমার সব শেষ হয়ে গেছে, আমার মেয়েটা কি হয়েছে। কেস হয়, মামলার কেস টেস হয়, নিজের ভিতর 4 জন আসামি করে, আমার হাজবেন্ডের 4টা ফ্রেন্ডে আসামি করে। সেদিন মানে আয়ু বারবার বলতেছে একে আসামি করে দেন, এখন সন্দেহ করলে এখনই করে, তখন আমার শাশুড়ি বলে না ও তো আমার সাথে ছিল, ও কিছু করেনি। উনি কিন্তু তখন বার বলছে না না, মানে আপনাকে আসামি করে হ্যাঁ কথা করে বলছে? দেন, মানে পুলিশ কিন্তু বারবার বলতেছে আপনার যদি সন্দেহ হয় এখনই আসামি করে দেন। তখন আমার শাশুড়ি বলতেছে না এ তো আসামি হবে কি, এ তো আমার সাথে সারাদিনই খুঁজতেছে, এ আমার আসামি হবে না। এবারে ওর নানান কথা বলতেছে, তো এই দেখেন, কিন্তু পরে কিন্তু মেয়েটারে কোনো টাইপের ইনভলভ করবেন না, করলে এখনই করবেন, না করলে করবেন না, ঠিক আছে। আইনটাকে মানে পুলিশ? হ্যাঁ পুলিশ, পুলিশকে আয়ু বলা হয়, যারা মামলা তদন্ত করে তাদের Okay. আয়ু বলা হয়। তো এখন ফার্স্টে যে আসামি তার নাম হচ্ছে সুমন, যেহেতু সুমনের বাসা ছিল, ওর বাসা আমি নিজে নিয়ে গেলাম, সুমনকে নিজে উনি অ্যারেস্ট করলো, জিগোর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, সে অ্যারেস্ট করলো, করার পরে এখানে শেষ। বাসায় আমি 4 দিনের দিন বলতেছে যে আমার গায়ের বলে ছায়া লাগলে একটা মেয়ে বিধবা হয়ে যাবে। বলতেছে আমার গায়ের ছায়া লাগলে বলে বিধবা হয়ে যাবে। আমার 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 অল্প বয়সে আমার হাজবেন্ড আমি খেয়ে ফেলছি, নানান জনের নানান কথা আমার শাশুড়ি প্রতিনিয়ত এগুলো বলা শুরু করে। তখন আমার একটা ফ্রেন্ড ছিল সিমি, ও আমার সাথে পুরোটা দিনই ছিল, কারণ মামলায় এইসব আমি কিছুই বুঝতাম না, কি হবে না হবে, আমার কোন একটা সাপোর্ট ছিল না, আর এইসব বাজে বাজে কথা বলতো, জিকো ছিল না, যার গায়ের গন্ধ, মানে মানে আমি 4.5 বছর ওরে ছাড়া কোনোদিন এক রাত থাকিনি, এই কথা
আমি ভয়ে হাত পা কাঁপতো। আমি চিন্তা করতাম যে কোনো সূত্রে যে করে ধরে মেরে ফেলছে, আমার উপরে মেরে ফেলবে, আমার উপরে মেরে ফেলবে। আমি সারাদিন বলতাম আমার মানে মেরে ফেলবে। তারপর তারপর আমার ভাসুর আমাকে বলতেছে, তুমি বলবা তুমি দেখছো সুমন মা মা মেরে ফেলছে, এটা বলবা পুলিশে। আমি বলি কি, আমি যেটা জানি ওটাই বলবো, আমি কেন বানায় বানায় বলবো? আর আম্মু আবার বলতেছে কোনোদিনও কোনো কিছু মিথ্যা কিছু বলবা না, যেটা দেখছো ওইটাই বলবা, কারো সম্পর্কে কিছুই বলা দরকার নেই, তোমার উপর একটা ক্ষতি করলে কেউ দেখার থাকবে না। আমার বলার পরে আপনি যদি একটু 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 পানি মনে, হ্যাঁ, একটু পানি। পানির ব্যবস্থা হচ্ছে। আমি এই সুযোগে আমার শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। আমরা গল্পের এমন একটা নির্মম জায়গাতে দাঁড়িয়ে আছি যেখান থেকে আসলে রিয়েলিটিটা আসলে কি, এটা আসলে ফেস করাটা কতটা টাফ এবং কতটা ভয়াবহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি একটু প্লিজ শান্ত হন, কারণটা হচ্ছে যে আপনি শান্ত না হলে আমরা গল্পের শেষ দিকে আসতে পারবো না। একটু শান্ত হতে হবে প্লিজ, শান্তা। আর হু কিছু বলার থাকে না, আমরা এই জন্য বলি বারবার যে হ্যালো 8920 কোনো পরামর্শ দেন। আমরা আসলে কি বলবো বলুন। এই গল্পের শেষটা কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, এখনো কিন্তু আপনার শেষটা জানি না। শেষটা কিন্তু আরো কত ভয়াবহ হতে পারে, আপনি একটু অপেক্ষা করুন। শেষটাতে আমরা এখনো আসিনি, আর কিছুক্ষণ বাকি আছে শেষটাতে আসার জন্য। যারা এই মুহূর্তে শান্তার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ফেসবুকে আসতে পারেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে এসে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। শান্তা, শেষ দিকে আসতে চাই আমরা গল্পের একেবারে, কারণ আপনি আসলে খুব বেশি কথা বলতে পারবেন না, আপনি এখন যে জায়গাটায় আছেন। শেষমেশ কি হলো? শেষমেশ আমার মানে শ্বশুর বাড়ি থেকে নানান বাজে কথা বলা শুরু করলো, আমার মারতে পর্যন্ত আসলো। কোথায় থাকতেন আপনি তখন সেই আমি সময়? আমার হাজবেন্ডের বাসায় থাকতাম। আমাকে Okay. জিজ্ঞেস করছে তুমি কি তোমার মার বাসায় চলে যাবো? আমি বলছি না, আমি জিকুকে ছাড়তে পারবো না, আমি এই বাসাও ছাড়বো না, বা আমি আমি এখানেই থাকবো, আমার কেউ নেই, আমার এই জিকুর অস্তিত্ব বলে এখানে আমি আপনার সাথে থাকবো। কিন্তু আমাকে যখন অনেক বেশি বেশি কথাবার্তা বলতো, তো লাস্টে যখন আমাকে মারতে আসে তখন আমি চিন্তা করলাম আমার হাজবেন্ড মারতো, এটার কথা আলাদা, এটা আমার হাজবেন্ড। কে মারতো আপনাকে? কে মারতে আসে? মারতে আসে আমার ভাসুর, যে করে ইমিডিয়েটলি ভাই মারতে আসে। মারতে আসে। আপনি একটু পানিটা খেলেন। তখন মারতে আসে যখন, আমি বললাম না আমার এইখানে আর থাকাই সম্ভব না। আমার তখন নিজেরই মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তারপরেও আমার ওই ফ্রেন্ডাই, আমার আম্মু আর আমার ওই ফ্রেন্ড অনেক বোঝাইছে এগুলো করো না। আমি বাসা থেকে 41 দিন মাথায় আমি পুরো ডিসাইড করে ফেলছি আমি বাসায় চলে আসবো, আমি আর থাকবো না। আমি একটু জানতে চাই, লাশের তো পোস্টমর্টম হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি পাওয়া গেছে? ওকে কিভাবে মেরেছে? পোস্টমর্টম রিপোর্ট, ওকে মার্ডার করা হয়েছে, গলা কেটে ফেলছিল আর পেটে ছুরি দিছিল, পেট কেটে নাভি থেকে অনেকখানি নিচে নামানো হয়েছিল। গলাকে একদম পুরোটা ফেলে দিয়েছিল? না না, গলা আচ্ছা, জবাই করা যেটাকে বলে। জবাই করা যেটা সেটা বলে, ও করা হয়েছিল। তারপরে আমি বাসায় চলে আসবো, এই দিন আমার পুলিশ আনলো, ডিবি পুলিশ। আনার পরে ওরা বললো তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল, মানে যেগুলো মার্ডারের যে সব কাহিনী যেসব সেগুলো clue বলে, করছে, হ্যাঁ। সেগুলো বললো। তোমার হাজবেন্ডে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, নানান কথা বললো যে না। পরে বলে কি তুমি কেন থাকবা না তাহলে? তখন আমি বলছি আঙ্কেল আমার এইখানে থাকা, এমন সব কথাবার্তা বলে আঙ্কেল আমি আপনাকে ব্যাখ্যাই করতে পারবো না, যখন লাগে আমাকে ডাকবেন আমি আসবো, কিন্তু আমি এখানে থাকার কথা বলেন না আঙ্কেল। তখন বলে ঠিক আছে তুমি আমার মেয়ের মতো, তবে তোমাকে আমি বিশ্বাসের উপরে ছাড়তেছি, তুমি বিশ্বাসটা রক্ষা করো মা। আমি সেদিন বা ওখান থেকে চলে আসি। চলে আসার পরে পাশে 3 মাস থাকি। আমি আমি মানে জিকুকে কোনোভাবে ভোলা তো সম্ভবই না। আমার লাইফে 2টি মানে ভয়ঙ্কর লাশ দেখছি, একটা আমার আব্বার আর একটা দেখছি জিকুর। দেখার পরে আমি খালি বলতাম কি মা আমাকে মনে হয় মেরে ফেলবে ওরা। আমাকে ডিবা অফিস থেকে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করে। আমার লাস্ট যেদিন আমাকে ডাকা হয় সেদিন আমাকে উনি বলতেছে যে মা তোমাকে একটা কথা বলি, তোমার নামে তো একটা কেস হয়েছে। কি কেস? কোথায় কেস হয়েছে? আমার নাম কি হয়? আমি কি করছি যে আমার নামে মামলা হবে? কি কারণে? যে তোমার মা নামে মামলা দেওয়া হয়েছে, তুমি বলে তোমার হাজবেন্ডকে মারার করছো। কে দিয়েছে মামলাটি? মামলাটা আমার শাশুড়ি আমার নামে। আমি বলে জিকুকে মেরে ফেলছি। আমি
এটা মানতেই পারি নাই। আমি চুপ করে বসে রয়েছি, কি বলেন এটা, আমি যে করে কেন মারবো? বলে তুমি বলে আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে, তার হয়ে বলে মেরে ফেলছো। ওকে, সেই ছেলেটা কোন ছেলেটা? আমার হাজবেন্ডের ফার্স্ট যে আসামি হিউমন, তার সাথে। আপনার হাজবেন্ডের ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডের সাথে বলে আমার অ্যাফেয়ার্স, তার সাথে। এই মামলাটা কেন দিল? তার পক্ষে তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। আপনি কি মনে করেন যে এই মামলাটা কেন দেওয়া হয়েছে? আপনার শাশুড়ি কেন দিয়েছে? আমার থাকা অবস্থায় আমি কিছু কিছু শুনতাম যে বলতো ও তো বিয়ে করে ফেলবে, বয়স কম। আমাকে একটু এইসব। এক্স্যাক্টলি বলেন তো, আপনার হাজবেন্ডের অবর্তমানে তার সম্পত্তির মালিককে? এখানে আমার হাজবেন্ড সবসময় বলতো আমার যা কিছু আছে সব সন্তান। ওকে, না কিন্তু আপনার হাজবেন্ডের অবর্তমানে যেহেতু তার নামে জিনিসগুলো হয়ে গেছে প্রপার্টি, তার মানে অবর্তমানে আপনি সেটার মালিক। ওকে, আপনার নামে 3 মাস পরে মামলা দিল, এবং আপনাকে কি মামলা দিয়েছে? মামলা দিল যে আমি মার্ডার কেসের আসামি। কত নাম্বার ধারাতে? 302 মানে ফাঁসির কেসে? 34। মানে ফাঁসির কেসের আসামি। হ্যাঁ, ফাঁসির কেসের আসামি। আমাকে দেওয়ার পরে আমাকে বলতেছে, মা এখন আমি কি করবো, তোমাকে বলো তুমি, আমি তোমাকে বাসায় গিয়ে অ্যারেস্ট করবো না এখানেই করবো? বলার পরে আমি বলি কি, আঙ্কেল আমাকে এখানে রেখে দেন, আমাকে বাসায় কিছু করেন না, কারণ আমার বাসায় আমার একটা মান সম্মান আছে, মামাদের একটা আছে, কোথাও গিয়ে দাঁড়াইতে পারবে না। আমি মনে করছি হয়তো ওই 2 দিন 3 দিন রাখবে, রাখার পরে জিজ্ঞাসাবাদ করবে, দেখা হবে, যখন প্রুফ হবে যে আমি কিছু করি নাই, তখন এবার ছেড়ে দিবে। আমি ভাবতে পারি না এর থেকে ভয়ঙ্কর কিছু আমার জন্য ওয়েট করতেছে। আপনাকে ধরে রেখে তখন কত মাসের আপনার থাকতে হয়েছিল? আমাকে ফার্স্টের দিন আমি ওখানে থাকি, তারপরের দিন ওরা যেটাকে চালান বলে ওখান থেকে ট্রান্সফার করে হলো। কতদিন থাকতে হয়েছিল চালান? জেলখানে 3 মাস 27 দিন। কেমন ছিল জেলখানার পরিবেশ? ভাইয়া, জেলখানার পরিবেশ যদি বলি, আপনি রাত শেষ হয়ে গিয়ে আরেকটা রাত চলে আসবে, কত ভয়ঙ্কর সেটা। একটু অল্প করে বলবেন আমাদেরকে। আমি ওখান থেকে গেছি গারদখানা, এত নোংরা। আপনাকে বলি, দোজকের আমরা সিমটম বলি না, কিছু কিছু সিমটম খুব নোংরা ভাবে থাকা হবে নাকি, কি বলবো। আমরা মেয়ে মানুষ, আমাদের কাপড় চোপড় সব থাকবে, সমস্ত শরীরে সমস্ত পোশাকে কোনো সুতা থাকতে পারবে না, এমন ভাবে চেক করা হয়। কি ভয়ঙ্কর ওই মুহূর্তটা আপনার বলবো ভাইয়া। মানে আমাকে লাঠিতে হিটও করা হয় যে কাপড় খুলতে বলতেছে, কাপড় কেন খুলো না? এটা কি মানে মেল পুলিশরা করে নাকি? না না, এইখানে সব ফিমেল। ওকে, তারপর? পরে আমি কাঁদতেছি, পরে একটা মেয়ে সে বলতেছে এই মেয়েটা হচ্ছে কেসে আসবি, আসলে কিছু জানে না, বলে ওকে দেন আমি ওকে চেক করি। খাবার দাবার কি দেয়? লাল ভুসি চিনেন, যে গরুকে খাওয়ায়, হ্যাঁ, হ্যাঁ। ভুসি, আটা মনে হয় অল্প দেয়, আর ভুসি মনে হয় সব। এরকম লাল রুটি দেয়, গুড় দেয়। সকালে 10টা বাজে ডাল আসবে, ডাল দিবে। 12টা বাজে ভাত আসবে, আর সবজি আসবে। প্রতিটা খাবারেই মানে এত ইউজ পরিমাণের মেডিসিন থাকে, খাবারের কোনো কমতি নেই, যে যতটুক নিয়ে খেতে পারো। কিন্তু আপনি খেতে পারবেন না ভাইয়া, মেডিসিনের গন্ধে। আপনি পানি খাবেন, যে পানিতেও মেডিসিন। আচ্ছা, এই মেডিসিন কেন থাকে আপনি কিছু জানেন? হ্যাঁ, এটা আমি পরে জানতে পারছি। মেডিসিনটা থাকে আমাদের শারীরিক যে উত্তেজনা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। শারীরিক মানে সেক্সুয়াল যে ব্যাপারগুলো হ্যাঁ, থাকে এটা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। আবার অনেক সময় অনেকে বেশি মাথা গরম থাকে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। মানে সব ফুডের মধ্যে এই মেডিসিন হ্যাঁ, গুলো দেওয়া সব থাকে। কিছু। ওকে, আপনি তারপরে 3.5 মাস পরে আপনি বের হলেন। কে আপনাকে বের করলো? আমার আম্মু বের করলো আমাকে। আমার আম্মুর কিছু টাকা ছিল, আমার আন্টিরা দিল, আমার বোন দিল, সবাই মিলে আমারে ওখান থেকে বের করলো। কি পরিমাণ টাকা লেগেছে? অনেক টাকা লাগলো ভাইয়া। এর ভিতরে একদিন রিমান্ডও হইলো, আমার জিজ্ঞাসাবাদ প্রচন্ড করা হয়েছে। তবে রিমান্ডে নিয়ে কি কোনো শারীরিক না অত্যাচার করে? না, কারণ ওই আমার যে আয়ু বলছে এডুকেটেড একটা মেয়ে, এতে এমনি হাত পা নড়ে কাঁপে, এই মেয়ে কিভাবে করবে, এই কিছু বলেন না। তবে জিজ্ঞাসাবাদ যেটা করার দরকার সেটা আমাকে করছে, যতটুকু ওনাদের করার দরকার। নাও, আপনি এখন এক্সিস্টিং যে অবস্থায় আছেন, আপনার মামলাটা কি এখনো চলছে? হ্যাঁ ভাইয়া, মামলা তো চলছে। এখন আমার মামলাটা এমন অবস্থা, আমি জেলখানা থেকে 3 মাস 27 দিন থাকার পর বেরোছি। যেদিন ফার্স্ট বেরোছি আমি খুব জোরে চিৎকার করে বলি, মা আমি কোথায় যেদিন ছিলাম আর কোথায় আসলাম, আমি বুঝতেছি না। আমার আম্মা আমাকে বলে, মা কিচ্ছু হয়নি তোমার, চলো চলো বাসায় চলো। বাসায় আসছি, দেখা গেছে অনেক প্রতিবন্ধকতা। কিরকম আরে মেয়েটার সাথে জেলখানা ছিল, এই ছিল, মেয়েটার বিয়ে কি দিতে পারবে না, এই না সে না, আবার সে বিয়ের প্রসঙ্গ, আবার সব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল। আমাকে দেখলে সবাই ভয় পাইতো, কেউ বলতে পারে ও কিছু করে নাই, অবশ্যই কিছু একটা করতে, না করে কি ওই একটা মারের কাছে আসামি হয়নি কি মনে। আমার ব্যাংকে চাকরি হয়েছিল, আমার ব্যাংকের চাকরিটাও চলে গেছে এই একটা কারণে? আমি আমার মানে জীবিত থাকা অবস্থায় আমি ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, আমার বাংলাদেশ ব্যাংকে। আমি অ্যাপ্লাই করার পরে ওখানে ইন্টারভিউ দিছি, ভাইবাতে আমি টিকে গেছিলাম। আমার ওই জয়েনিং
যে ইটা থাকে, পেপারটা থাকে, ওরা আটকাই ফেলছিল, আমি আর জয়েন করতে পারিনি। আপনার এখন প্রতি কতদিন পর পর আপনার হাজত মানে ইয়ে করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে? 14, 12, 15, আপনার কি পরিমাণ খরচ যায় সবকিছু মিলে 700, 1000, 1200। এই হাজিরা দিলেই? হ্যাঁ, তেমন আপনার প্রতি মাসে কত টাকা খরচ যায়? প্রতি মাসে কোনো মাসে 2000, কোনো মাসে 4000। এই টাকাটা আসে কোত্থেকে? আমি মাঝখানে যখন জেলখান থেকে বের হয়ে আন্টি বাসায় থাকলাম, ওই অবস্থায় আমার বোন আমাকে একটা চাকরি খুঁজে দেয়। আমি এই খালি কেসি সব টাকা দিতাম কেসে, আমার 6 মাস পর পর জামিন করাইতে হয়। ওকে, আমরা কিছু বলুন। আমরা একটু একটু সামাজিক অবস্থার দিক থেকে আসতে চাই। আপনার পরিবার, আপনি যাদের সাথে মিশেন, তারা এখন আপনাকে কিভাবে দেখে? ভাইয়া, আমার বিপদের সময় যারা ছিল তারাই আমার ভালো চোখে দেখে, আর সামনে ভালো দেখাচ্ছে, পরে আমার এটা নিয়ে অনেক সমালোচনা করে। আমি বুঝতে পারি, শুনি, খুব কষ্ট লাগে, বোঝানোর চেষ্টা করি, কিছু করি নাই, কিন্তু কেউ তো বুঝে না ভাইয়া, কে বুঝবে এটা? কারণ আমি যার সাথে থাকছি তারই বলে আমি মেরে ফেলছি, এটা হয়। স্টোরিটা, গল্পটা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখন, সেখান থেকে মন্তব্য করার সাহস আসলে আমার নেই। আমি আসলে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে ও যেটা বলে গেল সেটা কি আপনি বিশ্বাস করবেন? ও যেটা বলে গেল সেটা কি আদৌ অবিশ্বাস করার মতো? এই প্রশ্নগুলোর সমাধান করার দায়িত্ব হচ্ছে আইনি সংস্থা যারা তাদের।